তো মূলত আমাদের পাবলিক গ্রুপ থেকে লাইভটা কাস্ট করার মূল যে বিষয়, সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে পর্যন্ত একটা কথা বিদ্যমান ছিল যে আমরা প্রিমিয়ামেতে সময় বেশি দিচ্ছি আর পাবলিকে এমন একেবারেই সময় দেই না। তো যে কারণে আমরা আমাদের প্রোগ্রামটাকে ব্যালেন্সড করার জন্য বিটুইন আপনার আমাদের পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ দুইটার মাঝে ব্যালেন্স করার জন্য আমরা যেন পারি, সেজন্য আমরা এখন চেষ্টা করছি যে আমাদের প্রিমিয়াম বা প্রাইভেট গ্রুপের পাশাপাশি যতটা সম্ভব আমরা যেন এই লাইভ গ্রুপটাতে সময় দিতে পারি পাবলিকলি। তো এজন্য আমরা যেটা চেষ্টা করছি, প্রতি উইকেন্ডে আমরা একটা করে পরের সপ্তাহের পটেনশিয়াল সিনারিও দেওয়ার চেষ্টা করছি, সাথে প্রতি সোমবার উইকের ওপেনিং এর ডেটাতে আমরা কিন্তু প্রিমিয়ামের যে ডিসকাশনটা হয় সেই ডিসকাশনটা কিন্তু আমরা আপনার ওপেন রাখছি সপ্তাহে একদিন, যাতে করে অন্ততপক্ষে পাবলিক গ্রুপের মেম্বার্সরাও কোনোভাবে যেন না মনে করেন যে তারা আমাদের সার্ভিস থেকে বা আমাদের যে কনসালটেন্সি সেটা থেকে ওনারা বঞ্চিত হন। তো আমাদের আজকের উইকেন্ড লাইভের প্রথমেই আমরা একটু আলোচনায় চলে যাব মার্কেট সিনারিও নিয়ে, তারপরে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আমাদের গ্রুপ রিলেটেড সার্ভিস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো রেকমেন্ডেশন থাকে, আপনারা আপনাদের রেকমেন্ডেশন আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তো আমি মার্কেটের আলোচনাটাতে প্রথমেই চলে যাই। তো গত সপ্তাহে আমরা উইকেন্ডেতে, বিগত শনিবারে এক সপ্তাহ আগে আমরা যে উইকেন্ড লাইভটা করেছিলাম সেটার কিন্তু ইউটিউব ভিডিও ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে আপনার আপলোডেড হয়েছে, এবং সেইখানে আমি গত সপ্তাহে স্পষ্টভাবে বলেছিলাম যে মার্কেটের সেলার্সরা এই মার্কেটে প্রচুর পরিমাণে আপনার কন্ট্রোল করছে। মানে এখানে সাপ্লায়ার্স প্রেশার অত্যাধিক পরিমাণে ডিমান্ডারদের তুলনায় কিন্তু বেশি, এবং যেটার প্রেশারের কারণে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, এবং গত সপ্তাহে যে জায়গায় ক্লোজিং হয়েছিল তারপরে থেকে আমি কিন্তু মার্কেটটাকে আরো নিচেই এক্সপেক্ট করেছিলাম, এবং অ্যাজ ইউজুয়াল আমি এইটাও বলেছিলাম যে মার্কেটটা হয়তো বা হালকা পাতলা একটা কারেকশন দিলেও দিতে পারে। তো যেটার সাপেক্ষে মার্কেটে যদি আমরা একটু দেখি যে আমাদের মার্কেটের এই যে যে পয়েন্টটা আছে, এই যে যে পয়েন্টটা যেটা আছে, এই লেভেলটার মাঝে মার্কেটটা কিন্তু একটা কারেকশন দিয়েছে, যেটাকে আমরা স্মল কারেকশন বলতে পারি। এবং আমরা যদি ফিবোনাচির রেশিও ওয়াইজ একটু দেখার চেষ্টা করি মার্কেটটা আদতে কতটুকু কারেকশন করেছিল এবং কেন মার্কেটটা নিচে পড়লো, সেইটার আমাদের যে কারণ, সেটা টেকনিক্যাল রিজনটা আমরা এখন দেখাবো। তো প্রথমতই চলেন দেখি যে মার্কেটটা কেন পড়লো। প্রথমতই দেখেন মার্কেটটা অ্যাজ ইউজুয়াল আমার ডাউনফল প্রেসারে আছে, স্ট্রং প্রেসারে আছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, যেটা আমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি। এখন এইখান থেকে মার্কেটটা যে কারেকশন দিয়েছিল সেইটা কেন এক্সাক্ট আমার মার্কেটটা এই জায়গা থেকে পড়লো, সেটার পেছনের কারণটা আপনাদেরকে প্রথমত দেখাই। চলুন আমরা ইন্ট্রাডে চার্ট বা 4 আওয়ার্স চার্টে চলে যাই। দেখেন এই মার্কেটটা যখন এই জায়গাটাতে পড়েছে, মার্কেটটা কিন্তু ইমব্যালেন্স ওয়াইজ, মার্কেটটা ইমব্যালেন্স নিয়ে মার্কেটটা কিন্তু পড়ে গেছে, কোনো ব্যালেন্স নেই, এবং মার্কেটটা একটা স্ট্রং লো আপনার গ্র্যাব করেছিল, এই যে স্ট্রং লোটা। এবং এইখান থেকে মার্কেটের আলটিমেট স্ট্রাকচার ডাউন থাকলেও আমরা কি জানি যে মার্কেটের ডাউন স্ট্রাকচার বা বেয়ারিশ স্ট্রাকচারের মূল স্ট্রাকচারাল লটা কি, অবশ্যই আপনার সেটা হচ্ছে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো। এখন একটা মার্কেটকে আপনার সবসময় মনে রাখতে হবে যে একটা মার্কেট শুধু একাধারে আপনার উপরেই যেতে পারে না বা নিচে যেতে পারে না, তাকে জোন বুঝে, তার টার্ন বুঝে, তার কারেকশন বুঝে পয়েন্ট আউট করতে হবে যে একটা মার্কেট কতটুকু পর্যন্ত উঠতে পারে বা নামতে পারে। এখন এই থিওরিতে যদি বলি, আমার এইখান থেকে এই পর্যন্ত যদি আমি হিসাব করি যে আমার এইখান থেকে এই পর্যন্ত একটা লো বা লোয়ার লো, তাহলে এইখান থেকে আমার এইটা হচ্ছে লোয়ার হাই। তাহলে দেখেন আমাদের উপরের যে এইটা, এইটাকে যদি আমরা বলি হাই, তাহলে এইটা ছিল তখন ইনিশিয়ালি লো, তাহলে এইটা কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম লেভেল ব্রেক করেছে, যেহেতু এইটাও ব্রেক করেছিল,
তার মানে এইটা ছিল কিন্তু মার্কেটের প্রাইমারি ডিমান্ড জোন, যেটা এই লেভেলে, কিন্তু প্রাইমারি ডিমান্ড জোন কিন্তু ব্রেক করে গিয়েছে। এবং প্রাইমারি ডিমান্ড জোন ব্রেক করার কারণে যখন এই যে যে জোনটা, এইটা হচ্ছে ডিসকাউন্ট জোন বা ডিমান্ড জোন যেটাই বলি, এটাও একটা ডিসকাউন্ট জোন। এবং এই ডিসকাউন্ট জোন থেকে, এই ডিসকাউন্ট জোনের কারণে মার্কেট কিন্তু এই জায়গাতে ম্যানিপুলেট করেছিল এবং মার্কেট একটা আপওয়ার্ড প্রেসার ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরে গিয়েছে। কিন্তু তার মানে কিন্তু উপরে গিয়েছে মানে যে এটা মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করেছে তা কিন্তু না। মার্কেট আলটিমেটলি আমরা যদি বলি যে এইটা এইভাবে গিয়েছে, তাহলে তাকে কিন্তু এই কারেকশনটা করতে হলেও মার্কেটকে একটা আপ ট্রেন্ড মাইনর সৃষ্টি করতে হবে, যেটা কারেকশনাল আপ ট্রেন্ড। তাহলে এইখান থেকে মার্কেটটা কেন গেল? কারণ এইটা ছিল একটা ডিসকাউন্ট জোন, কারণ এইটা আগেই ব্রেক করে এটা ভার্টিক্যালি নেমেছে। তার মানে এই জায়গাতে মার্কেটের কমার্শিয়াল বায়াররা উপস্থিত, এবং কমার্শিয়াল বায়াররা এই জায়গায় উপস্থিত এবং প্রাইসটাকে ম্যানিপুলেট করে, যেহেতু এটা একটা ডিসকাউন্ট জোন, এখানে নতুন লিকুইডিটি ক্রিয়েট করে গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবার থেকে মার্কেটটা এইটা কিন্তু উঠা শুরু করে। কেন? কারেকশনের জন্য। এখন কথাটা হচ্ছে মার্কেট এইখান থেকেই কেন পড়লো, এইটার কথা আমরা কিন্তু গত লাইভেই বলেছিলাম যে মার্কেটটা এইরকম একটা লাইভ এই পর্যন্ত উঠতে পারে, কিংবা ডেইলি চার্টের মোমেন্টামে সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারে। কিন্তু এই পর্যন্তই কেন এইটা দেখেন, কারণ আমাদের এই জায়গাতে একটা অর্ডার ব্লক বিদ্যমান। তো এই জায়গাতে যেহেতু আমাদের অর্ডার ব্লক বিদ্যমান, সেই অর্ডার ব্লকের কারণে প্রাইস কিন্তু এই জোন থেকে আবার রিজেক্টেড হয়েছে, এই জোন থেকে আবার রিজেক্টেড হয়েছে। এবং মার্কেট কিন্তু অ্যাজ ইউজুয়ালি তার পূর্বের লোটাকে ব্রেক করে নতুন লিকুইডিটি রেখে আসছে। কিভাবে দেখেন, দেখাই। এই জোনটাতে দেখেন আপনার এই যে যে লেভেলটা, এইখানে কিন্তু মার্কেট তার নতুন লেভেল ক্রিয়েট করেছে এই যে এই জায়গাটাতে। এবং যদি এইখান থেকে বলি এই লেভেলেতে, কিন্তু এইখানে কিন্তু সে ব্রেকআউট করে সেটা কিন্তু স্টে করতে পারে নাই। তার মানে এটা আপনার মার্কেটটা ফেক আউট। এবং আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, দেখেন এইখানে একটা ট্রেন্ড লাইন সাপোর্টের সৃষ্টি হয়েছে, ট্রেন্ড লাইন সাপোর্টের সৃষ্টি হয়েছে এই জায়গায়। আপনার মার্কেটটা কিন্তু একটা লো, মানে গত উইকের লোটাকে লিকুইডিটি হিসেবে রেখে আসছে। এখন তাহলে ইনিশিয়ালি এই মুহূর্তে আমাদের লিকুইডিটি কোথায়? তাহলে আমাদের লিকুইডিটি হচ্ছে এই যে এই জায়গায় একটা রিটেল, এবং আমাদের এই লেভেলেতে হচ্ছে এই ট্রেন্ড লাইনটা। এবং নিচে থেকে যদি আমরা বলি, নিচে থেকে আমাদের ওয়ান ডে চার্টে যদি আমরা একটু শিফট করি, তাহলে দেখেন আমাদের মার্কেটের কিন্তু ডিমান্ড জোনটা বা বুলিশ অর্ডার ব্লকটা আছে হচ্ছে এই জোনের মাঝে, এইটা অর্ডার ব্লক। তো এইখানে আমরা যদি অর্ডার ফ্লো চিন্তা করি, আমাদের এই জোনে থেকে মার্কেটের একটা লেভেল ক্রিয়েট হচ্ছে। এখনো কিন্তু মার্কেট জাস্ট আপনি দেখেন মার্কেটটা কি করেছে, এই যে মার্কেটটা যে আপনার ট্রেন্ড লাইনটা থেকে প্রাইসটা কিন্তু এই জায়গায় টাচ করেই, যেটা আমাদের অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লকের লেভেল টাচ করেই কিন্তু মার্কেট আবার আপনার প্রায় 60 থেকে 70 মানে 90 পিপসের মতো উঠে গেছে। আমরা যদি H1 তে যাই জিনিসটা আমরা ক্লিয়ার হব যে আমাদের এইটা উঠে গেছে। দেখেন এটা এই জায়গা থেকে আপনার উঠে গেছে এই লেভেল থেকে, কিন্তু এইটা কিন্তু এখনো ডেইলি চার্টের প্রেসারটা স্টিল। এখন আগামী কালকে যেটা হতে পারে সম্ভাব্য, সেটার নিয়ে আমরা আলোচনা করি, বা আগামী উইকে কি হইতে পারে সেটার একটা পটেনশিয়াল জোন। যেহেতু মার্কেটটা সেলিং জোনেই আছে এবং এইটা কিন্তু এখনো ব্রেক করতে পারে নাই, তো যেহেতু এটা ব্রেক করতে পারে নাই, এখন মার্কেট যদি ইনকেস কালকে দিনের শুরুতে দেখা যায় মার্কেট নিচের দিকে পুশ করতেছে এবং এই লোটাকে গ্র্যাব করে ফেলছে, তাহলে মার্কেট যেটা করবে, মার্কেট করবে হচ্ছে আপনার এই যে যে কমপ্লিট জোনটা, এটা কিন্তু কমপ্লিট জোনটাই একটা ডিমান্ড জোন বা অর্ডার ব্লক জোন। তো এইটার আমরা যেহেতু 2300, আমরা আগেই বলেছিলাম যে 2300 একটা সাইকোলজিক্যাল লেভেল, এবং মার্কেটের মোস্ট অফ দ্য হায়ার প্রবাবিলিটি জোন থাকবে 2300 দিকে মার্কেটকে মিনিমাম আসা। এবং মার্কেট কিন্তু অলরেডি 2320 পর্যন্ত গত উইকেই আসছে প্রায়। এবং আমাদের নেক্সট উইকে এই মার্কেট যদি উইকলি লো তৈরি করার জন্য নিচে যায়, বা আপনার মার্কেটের যদি সেলিং মোমেন্টামটা কন্টিনিউ করে, কারণ আমরা এখনই বলতে পারবো না যে এটা কন্টিনিউ করবে কি করবে না, কারণ স্টিল এইখানে কিন্তু ফেক আউট বিদ্যমান,
এইখানে ফেক আউট বিদ্যমান। এইটা যদি মার্কেট আপনার দিনের শুরু থেকে নিচের দিকে যায়, তাহলে এই জায়গায় একটা লিকুইডিটি আছে যেটা হচ্ছে 2300 অ্যারাউন্ডেতে। তাহলে আমরা প্রাইসটাকে 2300 পর্যন্ত এক্সপেক্ট করতে পারি যদি সেলটা কন্টিনিউ হয়। যদি সেলটা কন্টিনিউ হয় এবং এইটা আগামীকালকে আমরা যে লাইভে আসব, আমরা যে লাইভটাতে আসবো প্রিমিয়াম দুপুরের লন্ডন সেশন, সেই লাইভের মাঝে অনেকটা ক্লিয়ারেন্স পাওয়া যাবে যে মার্কেটটা কি আদতে আরো মানে নিচে যেতে চাচ্ছে কিনা, নাকি এইখান থেকে স্ট্রং একটা লো ক্রিয়েট করে মার্কেট আবার আপনার উপরে যাবে, লাইক এরকম। এইটার বায়াস আমরা দুপুর বেলাতেই কালকে পাইতে পারবো। তো আপাতত শুধু সিনারিওটার জন্য আমরা জোন তৈরি করতেছি যে কোথায় জোন হইতে পারে। এবং আপনার এই লেভেলটার মধ্যে থেকে যদি আমরা বলি, তাহলে এই পর্যন্ত আমাদের লেভেলের লোটা বিদ্যমান বা অর্ডার ফ্লোর জোনটা বিদ্যমান। আর মেজর যদি বলি যে মার্কেট একদম ভার্টিক্যালি যদি মনে হয় যে ভেঙে চুরে নামবেও, তাহলে এই জোনেতে আমাদের সর্বোচ্চ লেভেল লিকুইডিটি হিসেবে বিদ্যমান। এই লেভেলটাকে আমরা লিকুইডিটি হিসেবে ধরবো, যেটা আমাদের লিকুইডিটি হিসেবে বিদ্যমান। কিন্তু এইটা খুবই স্ট্রং একটা লো এবং এটা আপনার সুইং লো বলা যেতে পারে একটা। এবং আমি বিগত সপ্তাহে আমি যে এক্সপেকটেশন করেছিলাম যে হয়তোবা সম্ভাব্য হেড এন্ড শোল্ডার হলেও হতে পারে, তাহলে এই পর্যন্ত নামলে কিন্তু সেই হেড এন্ড শোল্ডারের নেক লাইনটাকে রেসপেক্ট করার একটা প্রবণতাই মার্কেট দেখালো। তো এখনো যদিও নামেনি বা নামবে কিনা আদৌ সেটা ভবিষ্যৎ, কারণ এই মার্কেটটা রিয়েক্টেবল, নট প্রেডিক্টেবল। আপনার মার্কেটটাকে মার্কেটের রিয়েক্ট দেখে আপনাকে মার্কেটকে প্রেডিকশন করতে হবে। আপনি উইথাউট রিয়েকশন কখনো প্রেডিক্ট করতে পারবেন না। তো এই লেভেলটাতে আমাদের লিকুইডিটি, এবং এই মুহূর্তে আমাদের এখন কিন্তু এইটা মূলত একটা রেঞ্জ, এইটা মূলত একটা রেঞ্জ, এটা মূলত একটা রেঞ্জ। এটা আপনার মার্কেটটা ইনডিসিশনাল একটা পিরিয়ডে আছে এই লেভেলেতে। কারণ মার্কেটটা এইখান থেকে নেমে এতটুকু, তাহলে এতটুকু রেঞ্জের মাঝে মার্কেটটা আপনার দৌড়াদৌড়ি করতেছে। তার মানে এখনো ডাইরেকশন ডাউনে যাবে কিনা সেটার জন্য আমাদের আগামীকালকের মার্কেটের শুরু থেকে লন্ডন সেশনের স্টার্টিং হওয়া পর্যন্ত মিনিমাম ওয়েট করা লাগবে, কোনো কিছু এছাড়া করার নাই। কিন্তু এখন কথা হচ্ছে যদি মার্কেটটা ইন কেস আপনার আপে, যে মার্কেট আর নিচে যাবে না কথার কথা, বা নিচের লিকুইডিটি খেয়েও মার্কেট নিচে চলে আসলো, তাহলে সেই ক্ষেত্রে মার্কেটের সিনারিওটা কি হইতে পারে সেটা আগামীকালকের জন্য একটা মার্কেটের প্রাইমারি সিনারিও আমি তৈরি করেছি বা আমি একটা নিজে চিন্তা করেছি। সেই জিনিসটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি একটু 15 মিনিটের চার্টে যাই, 15 মিনিটের চার্টে গেলে এখানে দেখেন একটা ক্লিয়ার আপনার বায়াস তৈরি হবে। আমরা ক্লিয়ার করে দিই চার্টটা। 15 মিনিটের একটা বায়াস তৈরি হবে। 15 মিনিটের যে বায়াসটা, এই বায়াসে দেখেন মার্কেটটা একটা কিন্তু স্ট্রং মোমেন্টাম ক্লোজিং করে মার্কেটটা এইখান থেকে একটা লেভেল ক্রিয়েট করে আপনার কিন্তু চলে আসছে। দেখেন এইখান থেকে চলে আসছে, তার মানে মার্কেটের এখন কিন্তু মোমেন্টামটা স্টিল আপনার উপরের দিকে। এখন মার্কেটের এইটা যদি আমার উইকলি লোটা হয়, যে আমার এইটা আমার উইকলি লো, যে এটা আমার উইকলি লো, যে এটা আমার উইকলি লো, এই জায়গায় আমার আরেকটা লেভেল ক্রিয়েট হয়েছে। তাহলে আমার এই জায়গার মাঝে কিন্তু এই যে যে লেভেলটা, এই লেভেলটাকে যদি মার্কেট ক্রস করে চলে যায়, এই লেভেলটা থেকে মার্কেট আপনার এমনও হইতে পারে মার্কেটের যদি আপে যাওয়ার ইন্টেনশন থাকে, সেটা মার্কেটের ক্লাইম্যাক্স দেখে বুঝতে হবে। তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে আপনার যেটা করতে পারে যে আমার এই লেভেল থেকে এসেও বাড়ি খেয়ে প্রাইস কিন্তু উপরে চলে যাইতে পারে। মানে এইটা হচ্ছে প্রাইমারিলি একটা জাস্ট ধারণা আপনাদেরকে দিচ্ছি জোনটা সম্পর্কে, যে মার্কেটটা এরকম হতে পারে এবং যেটার টার্গেট কিন্তু মার্কেটে হইতে পারে এই লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত মার্কেটে একটা টার্গেট হতে পারে, কারণ এইটা একটা সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এইটা যদি একটা সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স হয়, তাহলে এইটা সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স সিগ ডট আর, তাহলে এইটা যদি একটা সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স হয়, তাহলে আপনার এইখানেতে আমাদের এইটা সিগনিফিকেন্ট একটা রেজিস্ট্যান্সের রোল প্লে করতেছে, যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্সের যদি এই জায়গাটাতে রোল প্লে করে, মার্কেট যদি এই জায়গাটাকে রেসপেক্ট না করে নিচে চলে যায়, তাহলে মার্কেট এইভাবে উপরে উঠতে পারে। মানে মার্কেটটা তার পূর্বের উইকের লোটাকে গ্র্যাব করে
নিচে থেকে একুমুলেশন করে প্রাইস আপনার উপরে উঠতে পারে। আর যদি এই জায়গা থেকেই রেসপেক্টেড হয়ে যায়, তাহলে তো আপনার প্রাইসটা এই প্যাটার্ন ফলো করলো, কুয়াসিমোডো যেটাকে বলে, যে কুয়াসিমোডো প্যাটার্ন ফলো করে মার্কেট উপরে উঠে গেল, এটাকে বলা হয় কুয়াসিমোডো প্যাটার্ন। কারণ মার্কেটটা ইন্টারনালি আপনার এই জায়গায় তার চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, যদি ইন্টারনালি চিন্তা করি। সো ইন্টারনালি চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, সো এখন হায়ার লো ক্রিয়েট করে মার্কেট উপরে চলে যাবে। আর যদি এইটার নিচে, হলুদ জোনটার নিচে পড়ে যায়, তাহলে লিকুইডিটি খেয়ে তারপরে বাইয়ের চিন্তা করতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু এই জায়গাটাতে একটা লিকুইডিটি বিদ্যমান, এটা একটা ফেক লিকুইডিটি। কারণ এটা একটা নিউ ইয়র্কের আপনার লেট পয়েন্ট, এবং যে কারণে নিউ ইয়র্কের লেট পয়েন্ট, এটা একটা লিকুইডিটি হিসেবে লো হাই হিসেবে কাজ করবে। আর মার্কেট এইভাবে যদি আপনার এইটার উপরে চলে যায় কোনোভাবে, তাহলে মার্কেট ফুল আমাদের টার্গেটটাই করবে, মানে ফিল আপ করবে উপরে। মানে আমার সিনারিওতে এখন বর্তমানে যেটা দেখাচ্ছে, যদি এই হলুদ জোনটা রেসপেক্ট করে প্রাইস, আমি বলছি না যে হলুদ জোনে গেলেই আপনি বাই মারবেন, যদি হলুদ জোন আপনার প্রাইসটাকে রেসপেক্ট করে, আবারও আই রিপিট এগেইন, যে আমার এই জায়গা থেকে প্রাইস রিজেক্টেড হয়ে মার্কেটের টার্গেট থাকবে এইটা প্রাথমিকভাবে, কারণ এইটা একটা মিটিগেশনাল পয়েন্ট। আর যদি এইটার উপরে যদি ব্রেক হয়ে যায়, লাইক এরকম যদি ব্রেক হয়, তার মানে বুঝতে হবে মার্কেটে ডিমান্ড প্রেসার এগেইন শাফেলড, তখন আমার মিনিমাম এইখান থেকে মার্কেটটাকে এই পর্যন্ত এক্সপেক্ট করতে হবে। বায়ার্সদের জন্য এইটা হচ্ছে সিনারিও, সেলার্সদের জন্য আমি সিনারিও এখনো দেখি নাই। সেলার্সদের, কারণ মার্কেটে গত সপ্তাহে ফুল আমি সেলের পক্ষেই ছিলাম, আপনার ফুল দাদা, সেলের পক্ষে। হ্যাঁ দাদা বলেন। আমি একটু দেখাবো। হ্যাঁ দেখান। আচ্ছা, এক মিনিট। বিষয়টা হলো যে আমরা যদি 4 ঘন্টা ক্যান্ডেলে যাই, দাদা যেগুলো দেখাইছে খুব সুন্দরভাবে এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আপনি দেখাইছে, যেটা আসলে এইভাবে অনেকেই দেখে না বা এরকম চিন্তা করে না। এখন আমরা যদি 4 ঘন্টার ক্যান্ডেলে যাই, সেলার এবং বায়ার যে প্রেশার, হ্যাঁ, সেলার এবং বায়ারের প্রেশারের মধ্যে আমাদের তফাৎটা জানতে হবে, বা কোথা থেকে হয় বা কি হচ্ছে, মার্কেটের বর্তমান পরিস্থিতি কি, এটা আমাদের জানতে হবে। এটার ক্ষেত্রে আমি একটু মার্কিং করি 4 ঘন্টায়, আর আমি মার্কিং করব, কেউ যদি কিছু বুঝতে না পারেন জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? মান্থলি, যেহেতু দেখেন আমাদের গত দিনের শুক্রবার আপনাদের মান্থ শেষ হয়েছে, ঠিক আছে? এই মান্থটা শেষ হয়েছে কিন্তু শুক্রবার, এবং এইটার আমি যদি শুক্রবারের হিসাবটা করি, এই মান্থের যদি হিসাব করি, এই মান্থের টার্গেটটা ছিল, বা মান্থলি যে টার্গেটটা ছিল, মান্থলি টার্গেটটা কিন্তু এইখানে ছিল। এটা কিন্তু মান্থলি টার্গেট ছিল, ঠিক আছে? যেটাকে আমরা বলতে পারি এমটি বা মান্থলি টার্গেট। আচ্ছা, এটা হলো মান্থলি টার্গেট ছিল। এখন আমাদের দেখেন অলরেডি কালকের থেকে মনে হয় নতুন মাস শুরু হবে, ঠিক আছে? তাই একটা মান্থলি টার্গেট বা মান্থের শুরুতে 2টা উইক দেখতে হয়, 2টা উইক ক্রুশাল টাইম থাকে। যদি সেই ট্রেডটা বা সেই জিনিসটা যদি একটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড শক্তিশালী হয়, ঠিক আছে, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যে কন্টিনিউশন, এটা যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে 2টা সপ্তাহ আমাদের দেখতে হয় যে মান্থলি টার্গেটটা কোথায়। যেমন এইখানে আমাদের বর্তমান মান্থলি টার্গেটটা, আগের মাসের মান্থলি টার্গেট ছিল 2450-এর মতো, ঠিক আছে, 2450-এর মতো। এবং আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটটা কিন্তু টোটাল একটা, এটা মান্থলি যখন টাইম ফ্রেমে দেখতেছি, মান্থলি টাইম ফ্রেমে দেখলে এটা আমরা দেখতেছি, এটা কিন্তু আপনার যে টার্গেটটা, এটা কিন্তু শক্তিশালী একটা বুলিশ মুভ, ঠিক আছে, বুলিশ পাওয়ার চলতেছে। তাহলে বুলিশ পাওয়ার চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে বুলিশ পাওয়ারটা হয়েছে, সেইখান থেকে কিন্তু কারেকশন দিয়ে কিন্তু মার্কেটটা
পড়ছে, হ্যাঁ, এবং আগের মান্থের যে হাইট ছিল বা আগের মান্থের যে টার্গেট ছিল সেটা কিন্তু আপনার মানে এক্সিকিউট করে নাই, সেটার পরে কিন্তু নতুন টার্গেট তৈরি করে মার্কেটটা কিন্তু নামছে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এখন শর্ট টাইমে যাই বা 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী যাই, তাহলে মান্থলি টার্গেট এখন বলতে গেলে আমাদের অনেক উপরে, ঠিক আছে, মান্থলি টার্গেটটা আমাদের এখন অনেক উপরে। সেক্ষেত্রে আমরা এখন মান্থলি টার্গেটের দিকে যাব না, কারণ মান্থের প্রায় 2টা সপ্তাহ পরে আমরা বুঝতে পারবো মান্থলি টার্গেট কোথায়। এখন কারেন্ট যে ভিউ সেই ভিউতে দাদা যেটা দেখাইছে, আমি এর সাথে নতুন কিছু অ্যাড করব না, আমি জাস্ট এইটাই দেখাই দেবো। যেমন দেখেন এইটা একটা অর্ডার ব্লক লেভেল, যেটা কিনা গত শুক্রবারে আমরা চিন্তা করছিলাম যে এই লেভেলটা যেহেতু উপরে উঠছে মার্কেটটা মেবি ভেঙে ফেলতে পারে, কিন্তু দেখেন এই অর্ডার ব্লকের যে জোন, এই অর্ডার ব্লকের জোনটারে কিন্তু সে রেসপেক্ট করছে। এখন পরবর্তীতে এই লাইনটাকেই কিন্তু বারবার আপনার কারেকশন দিতে যেও কিন্তু তারা মানে মোমেন্টাম ব্যর্থ হয়েছে, এবং বারবার কিন্তু সেলের যে আপনার প্রেশারটা, সেলের যে মোমেন্টামটা এইখানে তৈরি হয়েছে। এবং আপনি যদি এইখানে ভলিউমের দেখেন, এখানে কিন্তু সেল ভলিউমটাই বেশি, ঠিক আছে, সেলারদের ভলিউমটাই এই জায়গাটা বিদ্যমান। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের বর্তমান যে ভলিউমের ইন্টেনশন অনুযায়ী আমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের বর্তমানে যে জিনিসটা আছে এই 46-এর যে লেভেলটা বা 45 যে লেভেলটা, এটা কিন্তু একটা শক্তিশালী লেভেল বা শক্তিশালী একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, ঠিক আছে। এইখানে যে 46-এর যে লেভেলটা আছে এটা কিন্তু একটা শক্তিশালী রেজিস্ট্যান্সের কাজ করতেছে। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখা যাচ্ছে যে এই যে অর্ডার ব্লকের যে জোনটা এটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড, হ্যাঁ, এটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড এবং এটা কাজ করতেছে। তাহলে এখন আমরা যদি এইটা খেয়াল করি শর্ট টাইম ফ্রেমে, তাহলে ওভারঅল যখন সেলের পজিশনটা এখানে মানে সেলের পজিশনটা স্ট্রং, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেখেন আগের দিনের যে ভলিউমটা ছিল আর তৈরি হয়েছে সেটা কিন্তু এই আপনার 20-21 পর্যন্ত। এখন এই লেভেলটা যদি ব্রেক করে যায় আমাদের এইখানের সম্ভাব্য সেলারদের যে সেটা আমাদের দেখার বিষয় হচ্ছে 2307, হ্যাঁ 2307 বা 6-এর দিকে, 2307 বা 6-এর দিকে যদি ব্রেক করে, এটা যদি 2307 বা 6-এর দিকে ব্রেক করে, তাহলে মার্কেটটা আপনার যেভাবে পড়বে আর কি, মানে পড়ার সম্ভাবনা যেটা আছে সেটা হলো আপনারা দেখেন ড্রপ বেস ড্রপ, হ্যাঁ, এটা যদি ভেঙে এইভাবে পড়ে ড্রপ বেস ড্রপ করে এইখান থেকে মার্কেটটা পড়বে। এবং মোটামুটি আপনার ধরেই রাখেন যে 7 থেকে আপনার 2300 পর্যন্ত যে লেভেলটা, এটাই কিন্তু আপনার পারফেক্ট অ্যাকুমুলেশন লেভেল বলা যায়। কিন্তু এই অ্যাকুমুলেশন লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু এইখানে টোটালি আপনার এইখান থেকে আপনার টোটালি সেলের মোমেন্টামটা আপনার হাই হবে, বুঝছেন। এবং সেলের মোমেন্টাম যদি এইখান থেকে আপনার বেশি মার্কেটে প্রাধান্য করে বা আপনার করে, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে টার্গেটটা সেলারদের যে টার্গেট, সেই সেলারদের টার্গেটটা আপনার 2280, হ্যাঁ 2280 যদি সেলার যদি অ্যাক্টিভ হয়। এখন মোট কথা হলো আমাদের এখানে স্ট্রং কতগুলো সাপোর্ট আছে, বুঝছেন। এখানে আমরা ডাইরেক্ট সেলে আমরা বলতে পারি না যে এই মার্কেটটা ডাইরেক্ট সেলে যাবে। এইখানে স্ট্রং কয়েকটা সাপোর্ট আছে, সেই সাপোর্ট গুলো হলো 26, আপনার এই যে 7, হ্যাঁ, এবং আপনার এইখানে হলো 2300 যে লেভেলটা, এটা কিন্তু স্ট্রং সাপোর্ট, এগুলো কিন্তু স্ট্রং সাপোর্ট, বুঝছেন। এই সাপোর্ট গুলো যদি না ভাঙে, হ্যাঁ, বা সাপোর্টের এইখান থেকে যদি কারেকশন দেয়, তাহলে দাদা যেটা বললো যে বায়ার পসিবিলিটি বেশি, আমিও বলতেছি এখানে বায়ার পসিবিলিটি বেশি, হ্যাঁ, ওভারঅল এখানে বায়ার পসিবিলিটি বেশি। আর এইটা যদি না ভাঙে, এখান থেকে না ভেঙে যদি উল্টো মার্কেটের বায়ার মোমেন্টাম চলে আসে, হ্যাঁ, তাহলে এই মার্কেটটা টোটালি আপ যাবে। এবং আপ যদি যাইতে হয় সেক্ষেত্রেও কিন্তু বাধা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হলো আপনার এই যে আমি যেটা বললাম যে 46-47 যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স এইখান থেকে শুরু। এবং স্ট্রং যে পয়েন্টটা বা স্ট্রং যে এরিয়াটা আমি যেটা বললাম 4 ঘন্টার টাইম ফ্রেম অনুসারে, আপনার স্ট্রং যে এখানে যে
রেজিস্ট্যান্স হিসাবে আপনারা যে ধরতে পারেন সেটা কিন্তু 60 থেকে 70। ঠিক আছে, অনেকে কিন্তু এরকম আশা করতেছে বা এই মার্কেটে চিন্তা করতেছে যে 2400 বা 2480 দিকে যাবে, মার্কেটটা যাবে, এরকম অনেক ট্রেডারদের মানে কথার সাথে আমি দেখছি বা তাদের অ্যানালাইসিসটা দেখছি। এখন বিষয়টা হচ্ছে 2400 বা 2450 বা 80 এরকম যদি যাইতে হয়, এরকম যাইতে গেলে কিন্তু ভাই এইখানের যে লেভেলটা আছে অর্ডার ব্লক লেভেল, এইটা ব্রেক করতে হবে। আপনার এই যে যতগুলো রেজিস্ট্যান্স আছে এইগুলো ব্রেক করতে হবে। এগুলো টোটালি ব্রেক করার পরে দেন মান্থলি একটা নিউ মান্থলি টার্গেট তৈরি হবে, বুঝছেন? একটা নিউ মান্থলি টার্গেট তৈরি হবে। যেহেতু আমাদের 2টা সপ্তাহ হয় নাই এবং আমরা জানি না মার্কেটের ওভারভিউটা মোটামুটি আপনার মান্থলি ওভারভিউটা কি, এটা কিন্তু আমরা একটা মান্থলি ওভারভিউ কিন্তু তখন জানতে পারি যখন একটা মাসের অর্ধেক পিরিয়ড শেষ হয়। তখন কিন্তু আমরা একটা মান্থের ওভারভিউটা সম্বন্ধে বুঝতে পারি বা জানতে পারি। সেক্ষেত্রে আমাদের যে উইকলি চার্টটা আমাদের গুরুত্ব দিতে হবে এখানে বেশি। সেক্ষেত্রে উইকলি বা 4 ঘন্টায় যদি উইকলি চার্টটাও আপনাদের দেখাই তাহলে এখনো কিন্তু আমার উইকলি চার্ট অনুসারে এখনো এইটা দেখেন, এইখান থেকে কিন্তু আপনার একটা নিক লাইন তৈরি করছে অনেকটা। হ্যাঁ, আমরা যদি একটা হিসাব করি এইখান থেকে কিন্তু একটা নিক লাইন তৈরি করে, আমরা যতটা দেখি। এই দেখেন, এটা একটা নিক লাইন তৈরি করে এবং এইখানে একটা কিন্তু ফ্ল্যাগের মতো তৈরি করছে। দেখেন এই জায়গাটায় একটা ফ্ল্যাগের মতো তৈরি করছে। এখন এইখানে হিসাবটা যদি আমরা দেখি, হ্যাঁ, এই ফ্ল্যাগটা আমি আপনাদের দেখাই। আচ্ছা, এটা একটা ফ্ল্যাগের মতো তৈরি করছে। এখন এইটা কিন্তু আপনার যদি ন্যাচারাল হয়, এই নিকলাইনটা যদি না ভাঙে এবং এখানে যতগুলো সাপোর্ট আছে এই সাপোর্ট গুলো না ভাঙলে কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন হওয়ার কোনো চান্স নাই, বুঝছেন? এইখানে ডিস্ট্রিবিউশন হওয়ার চান্স নাই, উল্টো এইখান থেকে আপনার বাই হওয়ার চান্স কিন্তু এইখানে বেশি, বুঝছেন? এখানে বাই হওয়ার চান্স বেশি। যেমন এরকম করে যদি হয় তাহলে কিন্তু এইটা আপনার বাই হওয়ার চান্স বেশি, একমাত্র বাই হওয়ার পরে। হ্যাঁ, তারপরে যদি সেল হয়। এখন সেল হতে গেলে এইখানে যে বিষয়টা হচ্ছে, সেল হতে গেলে কিন্তু এই যে লেভেলগুলা, এই লেভেলগুলা ব্রেক করতে হবে। এই লেভেলগুলো যদি ব্রেক করতে পারে, এই সাপোর্টগুলো যদি ব্রেক করতে পারে, তাহলেই এই মার্কেটটা সেল আসবে। ঠিক আছে, এবারে আপনার লং সেল আমি মনে করি না যে এই মার্কেটে আমরা লং সেল পাবো। হ্যাঁ, যেহেতু মান্থলি ভিউতে আগের 2টা মান্থের হিসাব করে দেখা যাচ্ছে বুলিশ পাওয়ারটা বেশি। হ্যাঁ, এবং এইটা দেখেন একটা বড় একটা ক্যান্ডেল। হ্যাঁ, এটা একটা এনগালফিং ক্যান্ডেলের মতো বড় একটা ক্যান্ডেল। তাই এইখানে আমরা যদি খেয়াল করি তাহলে এইখানে আমরা দেখতেছি ওভারঅল এইখানে কিন্তু বুলিশ পাওয়ার বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে একমাত্র উইকলি চার্টের যদি আমরা দেখি, উইকলি চার্টে শুধুমাত্র এই 2টা সপ্তাহ ধরে আপনার সেলের মোমেন্টাম তৈরি হয়েছে। যেহেতু একটা সেলের মোমেন্টাম তৈরি হয়েছে, একটা আশা থেকে যায় যে এইটা হয়তো বা সেল যাবে। তবে সেল যেতে গেলে কিন্তু আমার এই যে লেভেলগুলো আমি আপনাদের সামনে মার্কিং করে রাখছি, এই লেভেলগুলো কিন্তু ব্রেক করতে হবে। যদি এই লেভেলগুলা একমাত্র ব্রেক করে দেন এই মার্কেটটা সেল যাবে, বুঝছেন? এছাড়া এই মার্কেটটা সেলের আশা আমরা না করাই বেটার। হ্যাঁ, বর্তমান যে পরিস্থিতি সেখানে এই লেভেলগুলো ব্রেক করলেই সেল হবে। ঠিক আছে, এ বাদে কিন্তু এখানে সেলের প্রেশারটা কিন্তু আমি দেখি না বর্তমানে। আমি যদি এখানে সেলের যে প্রেশারটা সেটা কিন্তু আমি দেখি না। কেন দেখি না? কারণ এখন কিন্তু সেলের একেবারে দ্বার প্রান্তে চলে আসছে। হ্যাঁ, সেলের কিন্তু একেবারে দ্বার প্রান্তে চলে আসছে এবং আমাদের যে মেজর সাপোর্ট, সেই মেজর সাপোর্ট গুলোর কাছাকাছি চলে আসছে। তাহলে এইখান থেকেই মার্কেট দেখেন বারবার কিন্তু আপনার ব্রেক করে আপনার কিন্তু এইখান থেকে আবার বুলিশ মোমেন্টাম তৈরি হয়ে গেছে। তাহলে এখানে অবশ্যই আমাদের ছোট টাইম ফ্রেম গুলো খেয়াল করতে হবে এবং যদি ডিস্ট্রিবিউশন লেভেল না পাই তাহলে সেখান থেকে সেল না নেওয়াটাই বেটার। হ্যাঁ, সেখান থেকে উল্টো আমাদের বাই নিতে হবে বা বাই খুঁজতে হবে, যত নিচের থেকে হয় বাই খুঁজতে হবে। ঠিক আছে, আর যদি এই লেভেলগুলো ব্রেকআউট করে, এই লেভেলগুলো ব্রেকআউট করলে মার্কেটটা এর পরবর্তী যে টার্গেট 2200 দিকে যে টার্গেটটা আছে, এই 2200 দিকে মানে এটা লং ফরম্যাটে আমি হিসাবটা করলাম। হ্যাঁ, শর্ট ফরম্যাটে আমি কোনো হিসাব বলি নাই আপনাদের। লং ফরম্যাটে যদি আপনারা হিসাব করতে চান তাহলে এই 2200 বা 2100
এদিকে এইটা টার্গেট নিতে পারে যদি এই লেভেলটা ব্রেকআউট করে, দেন এবারে আমি এই মার্কেটটা সেল আমি আশা করতেছি না, বুঝছেন? এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমার এই জিনিসটা দেখানোর মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? দাদা বুঝতে পেরেছি, প্রশ্ন নাই দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, বলেন, সমস্যা নাই। ধন্যবাদ দাদা, খুব সুন্দরভাবে আমাদের মার্কেটটার পটেনশিয়াল একটা সিনারিও কাউন্টার সাইডেই একটা ডিসকাশন করে দিলেন। তো আমাদের যদি আমরা একটু জাস্ট এই দিকটাতে একটু তাকাই, আমার স্ক্রিনটা তো দেওয়া হয়নি, আমি স্ক্রিনটা দিচ্ছি। আপনার স্ক্রিনটা দেন। হ্যাঁ, আমরা যদি আপনার লাস্ট উইকের দিকে তাকাই, এটা শুক্রবার দুপুরে আপনার এই সিনারিওটা ক্রিয়েট করা আমার। তো আমরা সেল এবং বাই দুইটারই সিনারিও ক্রিয়েট করেছিলাম অলরেডি। আমাদের যদি সিনারিও সেলটা দেখেন, প্রথমত আমি আগে সিনারিও সেলটা দেখাই যে আমাদের কি হয়েছিল মার্কেটে। আমাদের একই মোমেন্টামে আমরা দুইটা আপনার অ্যানালাইসিস করেছিলাম। দেখেন, এই যে 44-এ থাকাকালীন মার্কেটটাতে তখন মার্কেটটা একটা রেঞ্জিং এর মধ্যে ছিল। এই যে দেখেন আমার রেঞ্জটা কিন্তু এই জায়গায় আপনার মার্ক করা, এবং এই রেঞ্জিং কন্ডিশনেতে আমরা বাইং সেলিং কোনো ক্লিয়ার ভেরিফিকেশন পাই নাই। তখন আমরা চিন্তা করলাম যে আমরা মার্কেটে জোন বুঝে হয় নিচে থেকে আমরা সেলিং এর এই বায়াস শেষের পরে বাইং নিব, অথবা বাইং এর বায়াস শেষের পরে সেল নিব এই রেঞ্জের ব্রেকআউটের পর। এবং দেখা গেল যে দুপুরেতে আপনার ওই দিন নিউজ ছিল পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার অথবা পিসি প্রাইস ইন্ডেক্সের ইম্পর্টেন্ট আপনার ইউএসডি এর রিলেটেড নিউজ ছিল, এবং সেই নিউজের প্রেসারেতে আমরা দেখতে পারি যে একটা মাত্র আপনার নিউজে হালকা এক্সপেন্ডিচার আপনার ব্যাড আসছে পূর্বের তুলনায়, এবং সেইটার পাওয়ারটা কিন্তু মার্কেটকে ইমিডিয়েট বাইং এ নিয়ে চলে যায়। এবং অ্যাজ ইউজুয়ালি যেটা করে, এই যে দেখেন আপনাদের এই জায়গাটাতে যেটা দেখাচ্ছি যে এই লেভেলটা 15 মিনিটের চার্ট অনুসারে ঠিক ওই লেভেলেতে নিয়ে যায়। আমাদের এই যে জায়গাটাতে যেভাবে আমরা আঁকিয়েছি 15 মিনিটের চার্টে, ঠিক ওইভাবেই আমাদের প্রথমে একটা চিন্তা ভাবনা ছিল হয় কেস ওয়ান থেকে যদি আমরা কনফার্মেশন পাই তাহলে কেস ওয়ান থেকে আমরা সেল নিব, কিন্তু এইখানে কেস ওয়ানের যে জোন সেই জোনটা কিন্তু ফেল। এই যে দেখেন কেস ওয়ানের যে লিকুইডিটি রেট ছিল সেটা কিন্তু ফেইলড হয়। তারপরে কেস ওয়ানের সেলটা আপনার এই জায়গাটাতে আপনার ফেইলড, বাট আমাদের এই জায়গাটাতে দেখেন আমাদের পরবর্তী যে অ্যানালাইসিসের জোনটা ছিল সেটা ছিল আপনার এই জোনটাতে। এই যে দেখেন, এই যে এই যে জোনটা, এই জোনটাতে ছিল আমাদের জোন, এবং এই লেভেলটাতে আমরা যদি দেখতে পারি তাহলে এই জোনটাতে আমাদের সেলিং চিন্তা করেছিলাম। এবং দেখেন মার্কেটটা এক্স্যাক্টলি এই জোন থেকে আপনার সেলটা কিভাবে এক্সিকিউট করেছে আমাদের দেওয়া জোনে, এখান থেকে মার্কেটটা সেলিং এক্সিকিউট করে। এবং আমরা এইখান থেকে কিন্তু আমাদের গ্রুপেতে 2359 থেকে আমাদের সেলিং আপনার একটা এক্সিকিউশন করি। আমাদের পাবলিক গ্রুপে তো এটার আফটার বিফোর আমরা দিয়েছিলাম যে এই জায়গা থেকে আমরা সেল প্ল্যান করে 2359 থেকে সেল প্ল্যান করেছি, 64তে এসএল ছিল, এবং সেটা 210 পিপ প্রফিটে আমরা কিন্তু ক্লোজ করি। এখন ব্যাপারটা হচ্ছে, এখন আসি সেকেন্ড সিনারিওতে, অর্থাৎ বাইং এর যে সিনারিও। কারণ এই জোনগুলা, কারণ আমাদের মার্কেটে আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গাতেই বাই সেল দিতে পারবেন, কিন্তু প্রপার পয়েন্ট অফ ইন্টারেস্ট না পেলে কিন্তু আপনি প্রপার ইন্টারেস্ট ছাড়া আপনি কিন্তু বাই বা সেল করে প্রফিট পাবেন না। তাহলে এখনের যে জোনটা দেখেন সেম আমাদের বাইং সিনারিওতে কেস ওয়ানে আপনার পরবর্তীতে যেটা দেখা গেল এইটা ছিল আমাদের জোন, এইটা ছিল জোন। এইখান থেকে কিন্তু মার্কেট আপনার তেমন কোনো বায়াস যখন পড়ার পরে আমাদের কিন্তু কোনো বায়াস নাই, কিন্তু যখন এইখানে পড়ার পর এইটা কিন্তু সেকেন্ড সিনারিওটার মানে সেকেন্ড কেসের একটা বায়াস দিল। কিভাবে দেখেন এক্স্যাক্টলি আমি কিভাবে এঁকেছি এই মার্কেটটা। দেখেন এই যে কেস ওয়ানের জোন থেকে পড়ে মার্কেটটা আপনার এই জায়গাতে কারেকশন দিবে, দেন
কারেকশন দিয়ে আবার মার্কেটটা নিচের লিকুইডিটিটাকে খাবে, মানে মোমেন্টাম ফ্লো যেটাকে বলা হয়। এবং দেখেন মার্কেটটা এক্স্যাক্টলি কি তাই করেছে কিনা। দেখেন মার্কেটটা এই জোনেতে পড়েছে, এই জোনেতে পড়েছে, পরে একটা কারেকশন দিয়েছে, কারণ এইখানে একটা কারেকশনাল পয়েন্ট, এবং এই কারেকশন দিয়ে মার্কেট কিন্তু এই যে যে লেভেল যেটা এইটাকে কিন্তু আপনার গ্র্যাব করে ফেলেছে, এই লেভেলটা। তার মানে আমাদের কিন্তু এখনের লিকুইডিটি, কারণ এই মার্কেটটা আলটিমেটলি, ইউ বিলিভ ইট অর নট, মার্কেটটা লিকুইডিটি এবং মোমেন্টামকে ফ্লো করে চলে। মার্কেট একটা লিকুইডিটি থেকে আরেকটা লিকুইডিটিতে যায় এবং সেই লিকুইডিটি গ্র্যাব করে আরেক লিকুইডিটিতে যায়, সেটা মেজর হতে পারে, সেটা মাইনর হতে পারে। কারণ এই মার্কেটের আপনার ইনস্টিটিউশনাল ট্রেডার গুলো আপনার কিভাবে এই মার্কেটটাকে পরিচালনা করে, মূলত আমি এর আগেও বলেছিলাম, আবারও ওই লটা বলি, যে মার্কেটের ইনস্টিটিউশনাল যে ট্রেডার, যারা ইনস্টিটিউশনাল ট্রেডারদের আপনার যে বায়াস, সেটা প্রথমতই যেটা করে সেটা হচ্ছে দে অলওয়েজ সার্চ লিকুইডিটি, they always search liquidity। তাহলে এইখানে লিকুইডিটিটা কি? এইখানে লিকুইডিটিটা হচ্ছে মার্কেটের ইনস্টিটিউশনাল ট্রেডারদের ডাটা, এবং এই ডাটাকে কে কালেক্ট করে? এই ডাটাকে কালেক্ট করে অ্যালগরিদম। এই মার্কেটটাতে হাই ফ্রিকোয়েন্সি অ্যালগরিদম সেট আপ করা আছে ইনস্টিটিউশনগুলো থেকে, এবং সেই ইনস্টিটিউশনগুলো এমনভাবে তার অ্যালগরিদমকে কমান্ড করে রাখছে যে সেই অ্যালগরিদমগুলা মার্কেটের মাইনর এবং মেজর লিকুইডিটিগুলোকে ডাটা হিসেবে ইনস্টিটিউশনের কাছে পাঠায়, এবং তারা সেই লিকুইডিটির জন্য ওয়েট করে মার্কেটটাকে রিচ করার জন্য, এবং সেই লিকুইডিটিতে পৌঁছানোর পর সে তার ট্রেডগুলোকে এক্সিকিউট করে। এবং সেই লিকুইডিটিগুলো হচ্ছে মূলত আপনার আমাদের মতো রিটেল ট্রেডার, যারা যারা চুনোপুটি ট্রেডার, তাদের স্টপ লস। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স গ্র্যাব করে আমাদের স্টপ লসকে মার্কেট ঠিকই উপরে চলে আসে, সেটা হচ্ছে ইনডিউসমেন্ট, এবং সেটা করেই হচ্ছে লিকুইডেশনের কারণে। তাহলে দে অলওয়েজ সার্চ ফর লিকুইডিটি, দে অলওয়েজ সার্চ ফর লিকুইডিটি। এটা হচ্ছে মার্কেটের ইনস্টিটিউশনের প্রথম মোমেন্ট, মানে ইন্টেনশন। নাম্বার টু হচ্ছে দে হান্ট the liquidity, LQ means liquidity, and make pattern for making new liquidity। এই যে দেখেন এইখানে সে অলওয়েজ দে অলওয়েজ সার্চ ফর লিকুইডিটি, অর্থাৎ এই যে মার্কেটটা আপনার এইখান থেকে পড়েছে, তার লিকুইডিটি ছিল এই জায়গায়, সে তার লিকুইডিটিটাকে হান্ট করলো। দেন এখন সে কিন্তু এইটার মধ্যে আমাদের প্রপার কোনো ডাইরেকশন নাই। এখান থেকে যদি মার্কেটটা এইরকম হয়, আমার দেওয়া প্যাটার্ন মোতাবেক, লাইক এইরকম যদি হয়, তার মানে সে এইখানে কিন্তু একটা কোয়াসিমোডো প্যাটার্ন তৈরি করলো, কিংবা এটা এইরকম প্যাটার্নই যে এক্সাক্ট হবে, কারণ মার্কেটে তো প্যাটার্ন অনেক রকম, বিভিন্ন প্যাটার্নে যে কোনো একটা হতে পারে। এটা আবার এরকমও হইতে পারে যে আপনার যেহেতু মার্কেট এই লেভেল থেকে এই লেভেলে পড়েছে, এইখান থেকে এইখানে পড়েছে, এইটা এইখান থেকে পড়ে এইখান থেকে গিয়ে এইরকমও হইতে পারে। মানে মোট কথা একটা প্যাটার্নের জন্য আপনার এখন সৃষ্টি করতেছে। সো সে নতুন একটা লিকুইডিটি তৈরি করতেছে আপনার প্যাটার্নের মাধ্যমে। দেন নাম্বার থ্রি, তারা কি করে? এই যে প্যাটার্নটা যে তৈরি করতেছে, একটা প্যাটার্ন শেষ, এখন সেটা মার্কেটের কন্টিনিউয়েশন হোক, অর্থাৎ রিডিস্ট্রিবিউশন হোক, কিংবা একুমুলেশন হোক, সেটা দেখার বিষয় না। তারা এই প্যাটার্নটাকে শেষ করার পর বা প্যাটার্নটাকে মেক করার পর তারা কি করবে? নাম্বার থ্রি, অ্যান্ড ট্রায়ো ল অফ আলগোর, এটা শেষ ল, দে ব্রেক the pattern to generate new volume,
they break the pattern to generate new volume and to set his new destination. মানে সে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে ব্রেক করে সে তার নতুন গন্তব্য সৃষ্টির জন্য ভলিউমের সৃষ্টি করে, এবং সে যখন এইখানে হয়ে যাবে তখন আমাদের অ্যাজ ইউজুয়াল, যদি আমার এখান থেকে একুমুলেশন, ওই দাদা যে কথাটা বললো যে এখান থেকে একটা একুমুলেশন হতে পারে, এবং যদি একটা একুমুলেশনের সৃষ্টি হয়, তাহলে এই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন, এই অ্যানালাইসিসটার কেস 2, অর্থাৎ এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এইটার মতো করে মার্কেটকে মুভ করানোর চেষ্টা করবে। এবং দেখেন অলরেডি কিন্তু ওইরকমই একটা শেপে সে কিন্তু আছে, এখনো করে নাই, কিন্তু সে ওইরকমই একটা শেপে আছে, কারণ সে একটা স্ট্রং লিকুইডেট জোনে আছে। এবং এইখান থেকে মার্কেট মিনিমাম আপনার যদি লঙ্গার টার্মে, আমি লঙ্গার টার্মে কিন্তু সেলই চিন্তা করতেছি, মানে উপর থেকে। কিন্তু ওই যে কথাটা বললাম যে মার্কেটের তো একটা নিয়ম আছে, তাই না? যে মার্কেটের তো একটা নিয়ম আছে, যে মার্কেটটা আপনার একটা নিয়ম মাফিক যাবে। যেমন আপনার মার্কেটের একটা নিয়ম আছে হচ্ছে আপনার এইটা 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 এইভাবে যাবে, মানে ডাউন ট্রেন্ডটা যদি কন্টিনিউ করতে চায়। এখন মার্কেটের আলটিমেটলি এইখানে যদি আপনার লোয়ার টাইম ফ্রেমে আপ সৃষ্টিও হয়, সেটা কিন্তু আপনার ওয়ান ডে চার্টের জন্য একটা কারেকশনই হবে। এই ওয়ান ডে চার্টের জন্য এটা কারেকশনই হবে। তার মানে ছোট টাইম ফ্রেম আপনার কারেকশনে আসবে বড় টাইম ফ্রেমের, মানে ছোট টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ডটা সৃষ্টি হবে সেটাকে কিন্তু মেজর ট্রেন্ড বলার কোনো উপায় নাই, সেটা হচ্ছে মাইনর ট্রেন্ড। মানে মার্কেটের মেজর স্ট্রাকচারের ভিতর মাইনর স্ট্রাকচারটা একটা কারেকশনাল পয়েন্ট তৈরি করেছে। যেমন ধরেন এই যে মার্কেটের মধ্যে আমি যদি বলি, এই যে মার্কেটটা আপনারা যদি দেখেন যে এই লেভেলটাতে এরকম একটা সিনারিও ক্রিয়েট হয়েছে। সাপোজ এই যে মার্কেটটা, অনেকে এই জায়গায় ভুল করবে যে এই জায়গায় তো একটা আপ ট্রেন্ড সৃষ্টি হয়েছে, লাইক বা H1 এতে তো একটা আপ ট্রেন্ড সৃষ্টি হয়েছে। এই যে এই জায়গায় যদি দেখেন যে মার্কেটে তো এই হাই হায়ার লো, এই হাই হায়ার লো, এই আবার হাই, তাহলে এইটা তো একটা আপ ট্রেন্ড সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কোথায় আপ ট্রেন্ডটা সৃষ্টি হয়েছে? মার্কেটের সুইং পয়েন্টের মাঝখানে, সুইং একটা পয়েন্টের মাঝখানে, অর্ডার ফ্লোর মাঝে। কারণ মার্কেটের তো মূল স্ট্রাকচারটা আপনার কিন্তু ডাউন। তার মানে আমি যদি এইখান থেকে এইটাকে আপনার টান দেই, তাহলে এই যে কারেকশনটা যেটা, সেটা তো আলটিমেটলি মাইনর স্ট্রাকচার, এইটা তো একটা কারেকশন। এবং অ্যাজ ইউজুয়ালি মার্কেটটা কেন পড়ছে? তার বড় টাইম ফ্রেমের বায়াসকে ক্রিয়েট করার জন্য পড়ছে। কিভাবে? এই যে দেখেন এইখান থেকে যদি আমি কমপ্লিটলি বলি, তাহলে এইটা কিন্তু একটা কমপ্লিটলি আপনার লোয়ার লো বা ইকুয়াল লো যেটাই বলেন, এটা একটা লোয়ার লোই ধরেন, কারণ হালকা একটা ছোট স্পাইক হলেও নিচে গেছে, ধরলাম লোয়ার লো। তাহলে বা ইকুয়াল লো যদি বলি, এটা মার্কেটের মূল মোমেন্টামটা। এবং এইখান থেকে কেন পড়ছে? এই জায়গাতে আপনার আগেই দেখাইছি যে 4 আওয়ারের যে অর্ডার ব্লকটার কথা বললাম, যে মার্কেটের এই জায়গাতে অর্ডার ফ্লো আছে, এই জায়গাতে অর্ডার ব্লক আছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে দেখেন এই যে অর্ডার ব্লকটা, এটাও তো অর্ডার ব্লক, অ্যাজ ইউজুয়াল স্ট্রং অর্ডার ব্লক, নো ডাউট। সাথে আবার আপনি যদি এই জায়গা থেকে আপনি প্রাইমারিলি ফিবোটাকে সেট আপ দেন, তাহলে দেখেন ফিবোটা কিন্তু আপনার 23.60 অ্যারাউন্ডেতে, কারণ এই জায়গাতে ফেক আউট, আলটিমেটলি এই জায়গাতে ফেক আউট। মার্কেটে 23.60টা ক্লিয়ারলি কোনো ব্রেকআউট করতে পারে নাই। আজকে যদি মার্কেট আপনার এইটার উপরে ব্রেক হয়ে যেত, মানে 70-এর উপরে যদি ব্রেক হয়ে যেত, তাহলে মার্কেটটা আরো স্ট্রং কারেকশন করলেও করতে পারতো। কিন্তু মার্কেট কিন্তু অর্ডার ফ্লোর মাঝে এবং ফিবোনাচ্চি রেশিওর মাঝখানে আপনার কিন্তু কাজ করেছে। যেমন আমরা যদি এইখানের থেকে ধরি, এইটাকে যদি ধরি, তাহলে আপনার এইটা কিন্তু মাঝখানে কাজ করেছে। এবং এটা অ্যাজ ইউজুয়াল এইভাবে আপনার কাজ করে কিন্তু তার 23.60 বা 0.236 রেশিও ফিবোনাচ্চির লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু পড়ে গেছে, লাইক এইখান থেকে এই পর্যন্ত। এবং এই পড়াটা কিন্তু কম না, এটা 400 পিপসের পড়া। এবং আমাদের মতো ট্রেডারদের জন্য 400 পিপসের একটা মুভমেন্ট অনেক বেশি। যেমন গত সপ্তাহের মুভমেন্টটা আমাদের 59 থেকে যদি আমরা 20-এ ধরি,
প্রায় 400 পিপের মুভমেন্ট, কিন্তু আমরা কিন্তু এই 210 পিপ নিয়ে এই জায়গা থেকে ক্লোজ করে ফেলেছি, কারণ আমাদের ওই পর্যন্ত এনাফ। কারণ আমাদের একদিনে আমরা আবার ওই দিনই 42 থেকে বাইয়েও ছিলাম, যেটা টিপি ছিল আপনার 51-তে টিপি 1 ছিল, টিপি 1 তো হিট করছে, সাথে উপরে মানে অ্যাপ্রক্স আপনার 170 পিপের মতো মুভমেন্ট দিয়েছে, ওইখানে আমরা 150 পিপ কাউন্ট করেছি। তার মানে আমরা কাউন্টার সাইডেতে বাইও নিয়েছি, বাইয়েতেও প্রফিট করেছি, আবার সেলেতেও প্রফিট করেছি একটা দিনেই, এবং দুইটা ট্রেডে আমাদের গেইন হয়েছে 300-350 পিপ প্লাস। তো একটা দিনে যদি আপনার 350 প্লাস পিপস প্রফিট হয়, আপনার 350 লাগবে না, আপনি একদিনে 100 থেকে 150 পিপ যে কোনো একটা সেট থেকে যদি আপনি ইনকাম করতে পারেন, বা ইন টোটালি দিনে ইনকাম করতে পারেন, আপনার ব্যালেন্সের আন্ডারে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে, লট সাইজ ঠিক রেখে আপনি যদি ট্রেড দেন, আপনার সারা দিনে সারা সপ্তাহের কাজ হয়ে যায় অনেক সময়। কারণ এমন অনেক অনেক ট্রেডার আছে যারা সারাটা সপ্তাহ জুড়ে ট্রেড করে শুধুমাত্র এই প্রফিটের জন্য। এবং এই ধরনের ট্রেড গুলা, এই ধরনের সেট আপ গুলা কিন্তু আমরা জেনারেট করতেছি আমাদের প্রিমিয়ামেতে, এবং এগুলা কিন্তু কোনো হিডেন না, একদম বিফোর আফটার ইমেজ সহ আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, যে আমরা সৃষ্টি করার সময় কিভাবে তৈরি করতেছি, এবং মার্কেটে ইফেক্ট হয়ে যাওয়ার পরে সেইটা কতটুকু রেসপেক্ট করতেছে, কিভাবে একটা জোন থেকে সেটাকে তৈরি করতেছি, সেগুলা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড আমরা বা একদম পার্সন টু পার্সন আমরা কিন্তু কনসাল্ট করে লাইভলি বুঝাই দিচ্ছি। এবং আমাদের প্রিমিয়াম প্রোগ্রামটা কিন্তু এইভাবেই যাচ্ছে, এবং আমাদের প্রিমিয়াম প্রোগ্রামের ইউজাররা এটা সবচেয়ে বেটার বলতে পারবে যে আসলে তারা কিভাবে বেনিফিট পাচ্ছে। এবং এই যে মে মাসটা যে গিয়েছে, এই মে মাসে আমাদের কিন্তু অনেক অনেক পিপস গেইন, অনেক পিপস, আমরা সেটার কিন্তু কোনো শিট বানাই নাই। আমরা যদি শিট বানাতাম, শিট বানালে আমাদের রেজাল্ট আপনারা দেখতে পারবেন, এবং আমরা চেষ্টা করব একটা ড্রাফট শিট আপনাদেরকে দেওয়ার, যে আমাদের অ্যানালাইসিস চ্যানেল থেকে চ্যানেলগুলো কেমন আসছে। হ্যাঁ দাদা বলেন। হিসাব করলে 1300-1500 উপরে গেছে। আর 2000 প্লাস, হ্যাঁ 2000 প্লাস গেছে। যদি আমরা লজিক্যালি হিসাব করি, যদি অর্ধেকও ছেড়ে দেই তারপরেও 1000। হুম হুম। কারণ আমাদের প্রতিদিন, আমাদের অন এভারেজ প্রতিদিন আমাদের 100 পিপ করে প্রায় প্রফিট ছিল। তো এইটা আপনার মনে করেন যে আমরা হিসাব দেই নাই, কিন্তু হিসাব দিলে এইরকমই বের হবে। এবং আমাদের বিফোর আফটার, আমাদের আসলে হিসাবের তো প্রয়োজন পড়ে না, কারণ আমরা প্রত্যেকটা সেট আপের বিফোর আফটার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে হিডেনের কিছু নাই। অনেকে আমরা যারা রিপোর্ট চাই, তারা বিফোর আফটার ইমেজ দেখলেই আপনার বুঝে ফেলতে পারে। এবং আমাদের প্রিমিয়াম গ্রুপের সদস্যরাও এটার মধ্যে আপনার অলরেডি তারা কিন্তু বেনিফিটেড। তো আমাদের মূল যে লক্ষ্যটা, আমাদের যে জিনিসটা আমি বললাম, যে মার্কেটে এই মুহূর্তে যদি ছোট টাইম ফ্রেম বা ইন্ট্রাডে প্ল্যানারের চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু এইটা হচ্ছে ইমিডিয়েট আমাদের একটা রেজিস্ট্যান্স। ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 37-এ, এই 37-এ। এখন এইখান থেকে মার্কেট যদি ব্রেক করে চলে যায়, তাহলে এই মার্কেটটা আমাদের এই লেভেলটাকে টার্গেট করবে, কারণ এই লেভেলেতে আমাদের কিউএমএল পয়েন্ট বা কিউএমএল সাপ্লাই যেটাই বলি না কেন। এবং এরপরে তার মানে যে এইখান থেকে হয়তো বা কারেকশনাল আবার একটা সেল আসতে পারে, কিন্তু মার্কেটের মূল টার্গেট কিন্তু আমাদের এইটা, মার্কেটের মূল টার্গেট এইটা, কারণ এই জায়গায় মার্কেট লিকুইডিটি রেখে আসছে। যদি একবার প্রপার কোনো একুমুলেশন পায়, তবে মার্কেট এইটাকে গিয়ে হান্ট করবে, কারণ এই জায়গায় কিন্তু মার্কেট আপনার একটা রিটেল রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলেছে, এবং এই রিটেল রেজিস্ট্যান্সটা ম্যানিপুলেটেড হয়ে গেলে মার্কেট এই যে মেজর যে লিকুইডিটি বাই সাইড, এইটাকে আপনার যাবেই। আর অলরেডি আমাদের কিন্তু মার্কেটে নিচের একটা মেজর লিকুইডিটি হান্ট, এইখান থেকে আমি আলটিমেটলি মানে যত ভালো ভালো বাই সেট আপ পাবো, আমি বাই সেট আপ নিবো শুধু। এখন আমি সেলের দিকে আর যাব না। আমি ধরেন সেল হচ্ছে মার্কেটে, ভালো পজিশন ছাড়া, ভালো আপনার প্রিমিয়াম প্রাইস ছাড়া আমি ব্যক্তিগতভাবে কোনো সেল মানে সেলে যাচ্ছি না। ধরেন নিচে থেকে আমি দরকার পড়লে বেটার বাই নিব, কারণ আমার একটা সেট আপে আমার সারা সপ্তাহের কাজ হয়ে যেতে পারে। তো যে কারণে মার্কেট যদি কালকে নিচে নামেও, তারপরে আমি প্রপার অ্যাকুমুলেশনের জন্য ওয়েট করব, প্যাটার্ন ফরমেশন অ্যাকুমুলেশন, যেটার মাধ্যমে আমি ভালো বেনিফিট পাইতে পারি। এবং তখন আমাদের মার্কেটের একটা উইকলি বায়াস, কারণ এই মার্কেটে 3 ধরনের সাইকেল আছে। একটা হচ্ছে ডেইলি,
নট চার্ট, এটা সাইকেল, মার্কেট সাইকেল, ডেইলি সাইকেল, উইকলি সাইকেল অ্যান্ড মান্থলি সাইকেল, monthly cycle, monthly cycle and daily cycle। এই যে তিনটা সাইকেল, মার্কেট মূলত এই তিনটা সাইকেলকে মেনেই ট্রেড করে এবং এইখানে মার্কেটের অ্যাজ ইউজুয়াল তাই হচ্ছে। মার্কেট এইটা যেটা দেখতেছেন, এইটা মার্কেট তার মান্থলি সাইকেলকে বেস করে মার্কেট নামতেছে। আর আমি যেটা, আমরা যেহেতু লঙ্গার টার্ম ট্রেড করি না, আমরা প্রতিদিনের ট্রেড প্রতিদিন করি, আমাদেরকে কিন্তু ডেইলি সাইকেলে প্ল্যান করতে হয়। আমাদেরকে ইন্ট্রাডে ট্রেডার হিসেবে আমাদেরকে ডেইলি সাইকেলে প্ল্যান করতে হয়। আর উইকলি সাইকেলটা আমাদের এনশিওরমেন্ট, আমাদের মার্কেটটা স্ট্রংলি কোথায় মুভ করতে পারে সেটার জন্য ডেইলি এবং উইকলি আপনার সাইকেলটাকে এনশিওর করতে হয়। আর মান্থলি সাইকেলের জন্য আপনি যখন মান্থলি একটা সাইকেল আপনার চেঞ্জ করবে, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, সেটার জন্য ওয়েটিং এর কোনো বিকল্প নাই, মিনস প্যাশেন্স, ওয়েট করতে হবে। কারণ মান্থলি সাইকেলে তৈরি হতে আপনার মিনিমাম ডেইলি চার্টের মধ্যে একটা হলেও আপনার মোমেন্টাম শিফট লাগবে, মার্কেট স্ট্রাকচার শিফট লাগবে, সেটা ছাড়া আপনি পারবেন না। তাহলে আপনার প্রথমত ডেইলি সাইকেল লাগবে, তারপরে আপনাকে উইকলি সাইকেল বুঝতে হবে, এবং এই দুইটার কম্বিনেশনে আপনাকে প্রতিদিন ট্রেড বানাতে হবে। এবং মার্কেটে আপনার কাছে যদি প্রপার একটা সিস্টেম থাকে, প্রপার একটা যদি আপনার মেথোডোলজি থাকে, আপনি অবশ্যই আইসিটি প্রেফারেন্সে বলেন বা স্মার্ট মানি প্রেফারেন্সে বলেন কিংবা নর্মাল প্রাইস অ্যাকশন প্রেফারেন্সে বলেন, আপনার এন্ট্রি আসবেই। শুধু আপনার কি কি বোঝা দরকার, মার্কেটের মোমেন্টাম বোঝা দরকার, মার্কেটের লিকুইডেশন বোঝা দরকার, মার্কেটের লিকুইডিটি বোঝা দরকার, মার্কেটের ভলিউম জেনারেশন বোঝা দরকার। এই কয়েকটা জিনিস আপনি যদি বুঝেন, তাহলে আপনার মার্কেটে আপনি যে কোনো জায়গায় ট্রেড নেওয়ার জন্য পাগলও হবেন না এবং প্রপার জোনের জন্য ওয়েট করবেন। কারণ আমি তো বারবারই একটা কথা বলি যে এটা কিন্তু এরকম না যে আমাদের আজকে সূর্য ডুবে গেছে কালকে সূর্য উঠবে না। এটা আপনার প্রতিদিনের 120 ঘন্টার একটা মার্কেট, 24 ঘন্টা করে প্রতিদিন, 5 দিনে 120 ঘন্টার একটা উইক। এবং আপনি আজকে একটা ট্রেড পেলেন না, সমস্যা নাই, আজকে ট্রেড করতেই হবে, এই রিভেন্স মাইন্ড সেটআপটা আপনাকে দেরি করতে হবে। কারণ আপনি ব্যক্তিগত যে কোনো কাজে আপনি মানে বিজি থাকতেই পারেন, আপনি একদিন ট্রেড পেলেন না, ট্রেড মিস করলেন, আপনি খুব রিভেন্সড হয়ে গেলেন যে আপনাকে ট্রেড করতেই হবে। নো, ইটস নট দ্য রাইট মোমেন্টাম মেন্টালিটি। তো এইটা আপনি করবেন না, কারণ এইটা করলে আপনি এগ্রেসিভ হবেন, আপনি এগ্রেসিভ হয়ে এগ্রেসিভ মাইন্ডে আপনি যে কোনো জোনেতে ট্রেড নেওয়ার জন্য এগ্রেসিভ হবেন, এবং সেটা আদতে আপনাকে ভুল ট্রেড সিলেকশন করতে বাধ্য করবে, এবং সেই ভুল ট্রেড থেকেই আপনার গ্রিডিনেস তৈরি হবে যে আপনি মার্কেটে হয়তো বা আপনার এগেনস্টে ট্রেড পড়ে গেছে, আপনার এগেনস্টে মার্কেট চলে গেছে, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনার মার্কেটে এগেনস্টে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি লস মেনে নিচ্ছেন না এবং একটার পর একটা লেয়ার বাড়াচ্ছেন, এবং এরই ফলে মার্কেটে একটা টাইমে দেখা যায় এই প্রতিদিন ট্রেড করার এগ্রেসিভ মানসিকতার কারণে আপনার দেখা গেল আপনি একটা টাইমে বড় ধরনের লস বা আপনি মার্জিন কল খেয়ে গেলেন। সো এই ফরেক্স মার্কেটটা হচ্ছে আপনার লসের লিমিট আছে, লাভের কিন্তু কোনো লিমিট নেই। কেন? কারণ আজকে আপনার ক্যাপিটাল আছে, আপনার টাকা তৈরি করার মেথড আছে বা আপনার টাকা তৈরি করার উপাদান আছে। আজকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, আপনি কি দিয়ে ট্রেড করবেন বলেন? আজকে আপনার অ্যাকাউন্টে $1 ব্যালেন্স থাকলেও, $5 ব্যালেন্স থাকলেও সেটা আপনার সম্পদ, সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। সো আপনার একটা নির্দিষ্ট রিস্ক মেইনটেনেন্স করে কাজ করুন এবং সেই রিস্কটাকে বেস করে আপনার অ্যাকাউন্টটাকে কোঅপারেট করুন। দেখবেন আপনি প্রফিট অল্প হোক কিন্তু আপনার প্রফিট জেনারেশন ভালো চলতেছে। আপনার একটা মাসেতে মোটামুটি $1000 বা $2000 যারা ট্রেডার আমরা আছি তাদের প্রেফারেন্সে আমরা যদি বলি, প্রতি মান্থে আপনার $150-200 বেশি লাগে না। কারণ এই $150-200 আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আপনি 5 মাসে বা 6 মাসে আপনার অ্যাকাউন্টটা ডবল হবে। মানে আপনি প্রতি মাসে 15% থেকে সর্বোচ্চ 20%, আমি তো পার্সোনালি 10%-এর জন্য ট্রেড করি যে কোনো অ্যাকাউন্ট, আপনার বড় অ্যাকাউন্ট, প্রপের অ্যাকাউন্ট বলেন বা যে কোনো অ্যাকাউন্ট, আমি 10%-এর বেশি চিন্তাই করি না, 10% ইজ এনাফ ফর মি। আর আপনার যদি একটু এগ্রেসিভ ধরেন, আপনার অ্যাকাউন্টটা যদি 20 বা 25% রিস্ক নিয়ে যদি কাজ করেন যে আমার অ্যাকাউন্টের রিস্ক 25% আমি নিব, মিডিয়াম রিস্ক,
তাহলে আপনি প্রতি মান্থে 15 থেকে 20% আপনার মার্কেটের ওয়াইজ আপনি এক্সপেক্ট করতে পারেন। আমার তো ড্রডাউন মেইনটেনেন্স থাকে সর্বোচ্চ 15%, যে কারণে আমার গেইনের রেশিও আমার কম থাকে। আপনি যদি মনে করেন, কারণ একটা মুদ্রার অপর পিঠে তো আপনার লাভের অপর পাশে লসও আছে, আপনি যত বেশি লস নিবেন, লাভের চিন্তা করবেন, তত বেশি আপনাকে রিস্কও নিতে হবে। সো আমার প্রত্যাশাটা অল্প থাকা ভালো, কারণ অল্প প্রত্যাশা থাকলে প্রফিট ভালো আসবে। এটা প্রমাণিত একটা প্রুভেন মেথড বা প্রুভেন একটা মেথোডোলজি। আপনি যখনই একটা এক্সপেকটেশন নিয়ে করবেন যে আমাকে প্রতিদিন ইনকাম করতে হবে, আবার এই মার্কেটে প্রতিদিন আপনি প্রফিট করতে পারবেন না। আপনি আনেন, আমি আপনাকে লিখিত দিতে পারি। আপনি যদি আসেন, আপনাকে আমি লিখিত দিতে পারবো যে আপনার প্রতিদিন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। কারণ আপনার এই মার্কেটটাতে 6 ট্রিলিয়নের মার্কেট। এই 6 ট্রিলিয়নের মার্কেটে, 60 মার্কেটে আপনি আপনার 1000 2000 ব্যালেন্স কিছুই না। সেখানে বড় বড় সাইকোলজিক্যাল যারা ট্রেডার, যারা মানে হোয়েল হোয়েল ট্রেডার বলে যাদেরকে, মানে বড় তিমি মাছ, যারা রাঘব বোয়াল, তারাই এইখানে আপনার লস মেনে নেয় অনেক সময় প্রতিদিন। সেখানে আমরা তো কোন ছাড়, তো আমাদেরকে লস মেনে নিতেই হবে, নো আপনার ডাউট। কারণ আপনি প্রতিদিন প্রফিট করতে গেলে আপনি একটা বিষয় কি শোনেন, একটা বিষয় হচ্ছে আমাদের হলো ট্রেড করতে গেলে আমাদের পরিকল্পনা লাগবে, ঠিক আছে? সেটাই। আমাদের একটা পরিকল্পনা লাগবে। পরিকল্পনাটা এরকম যে আমরা মনে করেন এইখানে এই ট্রেডের যে জগৎটা বা ট্রেডের যে এরিয়াটা, এটা হলো লাগাম ছাড়া ঘোড়া। যেমন আপনার ঘুড়ির লাটাইতে যত সুতা থাকবে আপনার ঘুড়িটা তত আকাশে উঠবে। যদি আপনার লাটাই সুতা শেষ হয়ে যাবে, আপনার ঘুড়ি কিন্তু স্থগিত হয়ে যাবে বা স্থায়ী হয়ে থাকবে। ঠিক একই রকম ভাবে এটা আমাদের ব্যালেন্সের মতো। মনে করেন আমাদের ব্যালেন্স যতটুকু আছে সেটুক দিয়ে কিন্তু আমরা কাজ চালাতে পারতেছি। এখন বিষয় হচ্ছে এই মার্কেটটা কিন্তু আপনার ব্যালেন্সের সাথে কিন্তু এই মার্কেটটার কোনো সম্পর্ক নাই। আপনার কাছে এখন ব্যালেন্স আছে, আপনি ট্রেড করতেছেন, ঠিক আছে? কিন্তু আপনার কাছে যখন ব্যালেন্স নাই, তখন কিন্তু আপনি ট্রেড করতেছেন না, কিন্তু বাকি সবাই কিন্তু ট্রেড করতেছে। বিষয়টা এই, এখন এই মার্কেটটা আপনার মনে করেন এখন একটা পরিস্থিতিতে আছে, আপনার কাছে ব্যালেন্স আছে, আপনার এখন আপনি সেই ব্যালেন্সটার সদ্ব্যবহার করলেন, কিন্তু দেখা গেল আপনি সেই সদ্ব্যবহার না করছেন, তাতে কি হয়েছে পরবর্তী দিনে কিন্তু আপনার সেই মার্কেটের কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায়, আপনার পজিশনে গেল বা ইয়ে হয়ে গেল, হ্যাঁ, বা আপনার ওই মার্কেটটা যে স্থগিত হয়ে থাকবে, আপনার ব্যালেন্স নেই, মার্কেটটা স্থগিত হয়ে থাকবে, সেটা কিন্তু না, ঠিক আছে? এরকম অনেক কেস আছে। আপনি যদি দেখেন ফরেক্সে মিনিমাম, আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেবো না, ফরেক্সে কিন্তু 90% লুজার, ঠিক আছে? ফরেক্সে 90% লুজার। কেন লুজার জানেন? এই একটা কারণে। এমনকি আমিও যদি বলি যে দাদা আপনি কি অনেক গেইনার, আমিও বলবো আমি অনেক গেইনার না, আমিও একজন লুজার। আমি যদি লুজার না হতাম, তাহলে দেখেন মার্কেটে আমি প্রতিনিয়ত ট্রেড পাইতাম, প্রতিদিন লাভ হইতো, কিন্তু সেটা কিন্তু পসিবল না, ঠিক আছে? প্রতিনিয়ত লাভ করা পসিবল না। তাহলে আপনার যে এরিয়া, সেই এরিয়াটুকু যদি বা পজিশন অনুযায়ী যদি আপনার ট্রেড করতে হয়, তাহলে আপনারা একটা মনে করেন প্ল্যানের মধ্যে থাকতে হবে, যেটা ট্রেডিং প্ল্যান বলা হয়। যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, অবশ্যই আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। যদি আপনাকে যদি কেউ বলে যে আপনার কোনো টার্গেট থাকবে না, এটা ভুল কথা। আপনার একটা টার্গেট অবশ্যই থাকবে, ঠিক আছে? আপনি যদি ইন্টারডে ট্রেডার হন, আপনার একটা দৈনিক একটা টার্গেট আপনার থাকবে। এখন টার্গেটটা কিন্তু কম্পালসারি না, মানে টার্গেটটা আপনার করতেই হবে, হ্যাঁ? তো আপনার করতেই হবে এমন কোনো ই নাই। টার্গেটটা আপনি রাখবেন, যেমন আপনি 50 পিপ, 100 পিপ বা 30 পিপ, 40 পিপ আপনি একটা টার্গেট রাখতে পারেন, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি যে আপনি করবেন এরকম টার্গেট রাখবেন না, ঠিক আছে? যেমন আমি যেটা করি আর কি, যে আমার একটা টার্গেট যদি থাকে, মনে করেন আমার একটা টার্গেট থাকে আজকে 50 পিপ আমি গেইন করব, তাহলে আমি ওই 50 পিপের জন্য আমি এন্ট্রি খুঁজবো। এখন কথা হচ্ছে আমি সেই 50 পিপের জন্য আমি মনে করেন আজকে আমি 50 পিপ খুঁজতেছি, 50 পিপ খুঁজতে যায় আমার মনে করেন 40 পিপ আমার লস হয়েছে বা 60 পিপ আমার লস হয়েছে, হ্যাঁ? তখন আমি লস হইলে যদি রিকভারি এন্ট্রি আসে, যদি আমি এন্ট্রি পাই তো নিলাম, যদি এন্ট্রি না পাই, হ্যাঁ, তাহলে জোর করে আমার এন্ট্রি নেওয়ার দরকার নাই। কারণ আপনার যেটা লস, ওটা পরের দিন অবশ্যই ওটা পূরণ হয়ে যাবে, ওটা আপনার রিকভারি হয়ে যাবে। কিন্তু আপনি যদি রিকভারির চিন্তায় যদি বারবার এন্ট্রি খুঁজেন, বারবার ট্রেড নেওয়ার চেষ্টা করেন, আপনি কিন্তু ওই এন্ট্রিটাই দেখবেন আপনার যে লস হয়েছে তার 10 গুণ লস আপনার ওই একটা এন্ট্রিতে হবে, এবং আপনি
আপনার ফান্ড হারাবেন, আপনি আপনার মানসিক প্রেশারের মধ্যে পড়বেন। হ্যাঁ, এখন ডলারের যে দাম, দেখা গেলে $1 কিনতে গেলে 123 টাকা লাগে, 23 টাকা 24 টাকা এরকম লাগে। তাহলে $100 কত? 12,000 13,000 টাকা। যারা $1,000 যারা ইউজ করতেছেন তাদের কিন্তু মনে করেন আপনার প্রায় 1 লাখ বা 1.5 লাখের কাছাকাছি, যদি এরকম যারা ব্যালেন্স আপনারা ইউজ করেন, হ্যাঁ, তাদের কিন্তু মনে করেন একটা ব্যালেন্স হারাইলে কিন্তু ব্যালেন্স ভরা যায় না। ঠিক আছে, তাহলে আপনার ব্যালেন্স থাকলো, আপনি ট্রেড করলেন, আপনি কিন্তু আপনি ট্রেড করলেন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারলেন না, আপনার কিন্তু বারবার লস হবে। কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন, আপনার ব্যালেন্স নষ্ট হয়েছে, তাতে কি পরবর্তীতে আবার কিন্তু সেই ব্যালেন্সটা আপনি নিতে পারবেন, আপনি ভরতে পারবেন। হ্যাঁ, বা আপনি ট্রেড করে সেইটা উঠাইতে পারবেন, সেই লসটা কাভার করতে পারবেন। কিন্তু আপনার ব্যালেন্সই যদি না থাকে, তাহলে কিন্তু লস কাভার কি, আপনি উল্টো মানসিক প্রেসারে পড়বেন। এজন্য আমি বলি, ফরেক্স করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ফিনান্সিয়াল ফ্রি। আপনাদের সব সময় ফিনান্সিয়াল ফ্রি হইতে হবে। যদি আপনি ফিনান্সিয়াল ফ্রি হন, তাহলে আপনার কোনো টেনশন কাজ করবে না যে এইটা দিয়ে আমার বাড়ি ভাড়া প্রদান করতে হবে, এটা দিয়ে আমার বাজার খরচ তুলতে হবে, এরকম কোনো চিন্তা আপনার আসবে না। তখন আপনার ভুল হবে কম। হ্যাঁ, ফরেক্সটা ভাই যদি হিসাব করেন 1 মাসের বিজনেস, 1 মাস পর্যায়ে হিসাব করবেন যে আপনার লস হয়েছে না লাভ হয়েছে। ঠিক আছে, এবং ওই 1 মাসের মধ্যে লসটা এমন ভাবে করা যাবে না যে আমার পুরা সেটআপটাই চেঞ্জ হয়ে যায়, বুঝছেন, বা আপনার ট্রেডিং প্ল্যানটাই চেঞ্জ হয়ে যায়। আপনার এইরকম ড্রডাউন মেনটেন করে করে আপনি যখন ট্রেড করতে পারবেন, দেখবেন আপনি তখন গেইন করবেন এবং লাগাতার গেইন করবেন। এবং এই ফরেক্স মার্কেটে যারা একবার লাগাতার গেইন করে, তারা কিন্তু লুজার হয় কম, তারা কিন্তু ওই 10%-এর মধ্যে, বুঝছেন। আর বাকি যে আপনার 90% বাকি যে আপনার 90% এরা কিন্তু এই উল্টা কাজ করে। হ্যাঁ, যেটা আমিও করে আসছি, প্লাবন্দাও করে আসছে। এমন কোনো ব্যক্তি নাই যার যে ফরেক্স ট্রেডার সে নিজে বলতে পারবে যে আমি জীবনে এই কাজটা করি নাই। হ্যাঁ, এমন কোন স্ট্র্যাটেজি নাই পৃথিবীতে যে স্ট্র্যাটেজিতে আপনি 100% গেইন করতে পারছেন। ঠিক আছে, এমন কোন সিস্টেম নাই যে সিস্টেমে আপনি সারা জীবন একভাবে মানে প্রফিট পাইছেন, লস পান নাই, এরকম কোন সিস্টেম নাই। এটা রিয়েলি সত্যি কথা। সে আপনি যার কাছে যান, যেভাবে যান, তার কাছে যেভাবে শিখেন। হ্যাঁ, হয়তো বা আমাদের গ্রুপে আছেন, আমাদের গ্রুপে আমাদের কথা শুনতেছেন, আপনি আরো 10টা গ্রুপে যান, 10টা মেন্টরের কথা শুনেন, সেম ডায়লগ দেবে। ঠিক আছে, আর যারা বলবে 100% কারেক্ট, 100% গ্যারান্টি, ভাই 100% মিথ্যা কথা কইছে সে। কারণ ফরেক্স মার্কেট রাতারাতি ওই ধনী করার জায়গা না। যদি হইতো তাহলে আজকে আমি প্রশান্ত আমার ঢাকা বা সিলেটের মতো জায়গায় 5 তলা বাড়ি থাকতো। ঠিক আছে, এটাই স্বাভাবিক। কারণ ঢাকা বা সিলেট কেন, আপনি বলেন যে আমার বুর্জ খলিফাতে থাকতো। আরে মিয়া, থাকি বাংলাদেশে, এখন যদি যায় বুরুজ না খলিফা, না, সব তো এখন দুবাই। মানে আপনি শুধু শুধু বাংলাদেশ সিলেটে কেন বাড়ি করবেন? সবাই যদি 100% ট্রেডার হইতো, আমি তো বলতাম যে আমার বুর্জ খলিফাতে আমি দ্বিতীয় লন্ডন কোনটারে কয়? দ্বিতীয় লন্ডন কোনটারে কয় কোন? দ্বিতীয় লন্ডন তো আছে, ওইটা তো সিলেটি মানুষ আমাদের দ্বিতীয় লন্ডন। ঠিক আছে, আমি তো বাংলাদেশের মধ্যে কইলাম, হ্যাঁ, বিদেশের ভিতরে যাইলাম গেলাম না। বিদেশের কথা যদি কই তাহলে আমি ইউকে তে যাবো, বুর্জ খলিফায় যাই আমি কি করব? আমি স্কটল্যান্ডে যাব, যেখানে ওইখানে শুধুমাত্র বুর্জ খলিফায় গেলে তো শুধুমাত্র এই আমাদের ঢাকা কি দোষ করছে? খালি দালান কোঠার জায়গা। হ্যাঁ, একটু পরে, বুঝছেন। তা দেখেন, ফরেক্সটা মূলত মানি মেকের জায়গা না, এটা হলো ইমোশন কন্ট্রোল করার জায়গা। হ্যাঁ, যে যেভাবে বলুক না কেন, আমি যেটা বলবো সেটা হলো আপনি ইমোশন কন্ট্রোল করতে পারছেন, ফরেক্স আপনি গেইনার। সে আপনি পৃথিবীর ন্যূনতম যদি জ্ঞানও রাখেন ফরেক্সের বিষয়ে, আপনি গেইনার। ইমোশন কন্ট্রোল নাই, ইমোশন কন্ট্রোল নাই, আপনি কোনোভাবে গেইনার হইতে পারবেন না। আমার কাছে 100% গ্যারান্টি নিয়ে যান। হ্যাঁ, এটা আমি বলে দিলাম, যে ইমোশন কন্ট্রোল করতে পারবেন না সে কখনোই ফরেক্সে গেইনার হইতে পারবেন না। না না না, এটা একেবারে লিখিত দিলাম আমি। হ্যাঁ, ইমোশন কন্ট্রোল করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এই দুইটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, পসিবলই না। ফরেক্স
আপনার জন্য না, ফরেক্স বাদ দিয়ে অন্য কাজ করতে হবে যদি এইটা যদি না হয়। কারণ ফরেক্স করতে হলে ইমোশন এবং মানি ম্যানেজমেন্ট এই দুটোর উপর জোর দিতে হবে। কারো কোনো বক্তব্য আছে থাকলে বলতে পারেন, সমস্যা নাই। কারণ কোনো অভিজ্ঞতা থাকলেও বলতে পারেন যে কথা বললাম সে বিষয়ে, বা আমার দাদা যে জিনিস বললো এই বিষয়ে। সবাই তো আর আমাদের প্রিমিয়াম মেম্বার না, আপনারা অনেকে বাইরের থেকে আসছেন, বাইরের থেকে যুক্ত হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে বলতে পারেন। আমাদের আজকের লাইভটার একটা মজার বিষয় কি, আমাদের অন্যদিন মানে গত সপ্তাহে আমরা যে লাইভ করেছিলাম ওইখানে ম্যাক্সিমামই দেখা গেছিল যে আমাদের মানে প্রিমিয়াম মেম্বার, কিন্তু আজকের জিনিসটা ঠিক উল্টা। আজকে আমাদের ম্যাক্সিমামই আমাদের পাবলিক চ্যানেল থেকে আসছে, এবং এইটার জন্য আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত যে আমাদের মানে পাবলিক মেম্বাররা যে এখন ফ্রির দিকে যে একটা হচ্ছে, মানে একটা মানুষের একটা প্রবণতা থাকে যে আরে ফ্রি একটা ওয়েবিনার হচ্ছে, কি দিবে এখানে, কি দিবে, কিন্তু মানুষের ধারণা এটা যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা এইটা দেখে ভালো লাগতেছে। মানে এইটার জন্য আমাদের গ্রুপ মেম্বার এবং আমরা যারা কাজ করতেছি সেটার যে আমরা ওই সফলতাটা যে অর্জন করতে পারতেছি এইটাই বেশি। কারণ আমার কাছে অনেক মেসেজ আসে, অফ টাইম অনেক মেসেজ আসে যে দাদা আমি আপনার প্রিমিয়ামের মেম্বার না, তো একটু হেল্প করেন বা করেন। আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ড সব সময়ই আছে আপনাদের জন্য, এবং যেটা আমরা চেষ্টা করি যে ওই আমাদের লাইভের শুরুতেই একটা কথা বলেছিলাম যে একটা বিতর্ক ছিল যে আমরা প্রাইভেটের মেম্বারদেরকে সার্ভিস দিচ্ছি, পাবলিকে তেমন কোনো আমরা কন্ট্রিবিউশন দিচ্ছি না। এই বিগত 1 মাসে আমরা মে মাসেতে অন্ততপক্ষে আপনাদের সেই জায়গাটা থেকে আপনাদের সেই ধারণাটা পরিবর্তন করতে পারছি, আই হোপ। এবং আমরা এখন ওই যে কথাটা বলেছি যে আমাদের প্রিমিয়াম এবং পাবলিক দুইটাকে ইন বিটুইন ব্যালেন্সে রেখে আমরা কাজ করার কিন্তু চেষ্টা করতেছি, এবং এইভাবেই করে যাব। এবং এখন আমাদের প্রোগ্রামটা যেভাবে চলছে সেখানে আমাদের একিউরেসি, সেখানে আমাদের যে কি বলে আউটপুট, সবকিছুই এখন আমাদের খুবই স্যাটিসফাইড। এবং আমরা চেষ্টা করব এই ফর্মটা, কারণ স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে 1 মাস আমরা ভালো মানে খুবই ভালো রেজাল্ট করেছি, সেইটা নিয়ে যদি আমরা ডানা মেলে উড়ে যাই এবং আমরা চিন্তা করি যে নেক্সট মান্থে মানে কি হবে বা না হবে, আমি আমার মতো চলবো, তাইলে হবে না। আমাদের স্পেসিফিক্যালি আমার আর প্রশান্ত দার আমাদের মন মানসিকতাটা এইরকম যে আমরা কখনো ওভার কনফিডেন্ট হই না। এবং আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের দুইজনের মাঝে যে বন্ডিং এবং দুইজনের মাঝে যে কেমিস্ট্রি, মানে অ্যানালিটিক্যাল দিক থেকে বলেন, গ্রুপ ম্যানেজমেন্ট বলেন, সেটা এক কথায় বলতে গেলে খুবই সুন্দরভাবে চলছে। এবং যেটা আপনাদেরই কথা, আমাদের না, যে আপনারা যেভাবে দুইজন অপারেট করতেছেন সেটা খুবই সুন্দরভাবে, সেটা পারফরমেন্স ভিত্তিক, ম্যানেজমেন্ট ভিত্তিক, সবকিছু মিলিয়ে। এবং এই ধারাটাই আমরা অব্যাহত রাখতে চাই, কারণ আজকে বাস্তবতা হচ্ছে আমরা যদি আজকে আপনাদেরকে আউটপুট দিতে না পারি, ইট উইল বি আ ফেইলিউর প্রজেক্ট, নো ডাউট। এবং আপনারাই যে মানুষগুলো আপনারা আজকে আমাদের গুণগান গাচ্ছেন, কালকে আপনারা আমাদের গুণগান গাবেন না যে প্রশান্ত বাগচি বা প্লাবন চক্রবর্তী ভালো আপনার সার্ভিস দিচ্ছে না। আমরা বিগত 6 মাস যে আপনার ভালো সার্ভিস দিয়ে আসছি, সেইটার আপনার খারাপ হতে মাত্র 1 সপ্তাহ আমাদের সময় লাগবে না। এটা কিন্তু আমরা ফেস করছি বিধাই আমরা বলতেছি, মানে অনেকের কাছ থেকে এরকম একটা মোমেন্টাম পাইছি। তো যাই হোক, তো এইটা মনে করেন যে 1 সপ্তাহের বিজনেসও না, এটা লম্বা রেসের ঘোড়া। আপনি একটা মুদির দোকান দিলেও আপনি প্রতিদিন সমান আপনার সেল আপনি চিন্তা করতে পারবেন না। আর আপনি তো 6 ট্রিলিয়ন মার্কেটে আছেন, এখানে আপনি প্রতিদিন কিভাবে এত এত প্রফিট আপনি আশা করেন? এটা আশা করা ভুল, কারণ আমরা আপনাদেরকে ভুল কোনো এক্সপেকটেশন দেখাবো না। যেটা লজিক্যাল, যেটা রিয়েল, যেটা লিগ্যাল, আমরা সেই জিনিসটাই দেখাবো। আমরা অন্য অন্য মানুষদের মতো আমরা দেখাই না, মানে অন্য মানুষদের মতো আমরা ভুল তথ্য বা ভুল আপনার যে প্রত্যাশা এইটা দেখায় মানে আপনাদেরকে আই ওয়াশ করার চেষ্টা করি না। এটা প্রাণ বুস্টার এফেক্টসের সবচেয়ে বড় জিনিস। একটা তো দাদা বিষয় আপনি আমি দেখান, হ্যাঁ আপনি একটা ট্র্যাক বিষয় আমি রেকর্ডটা বলি, দেখান। আমাদের আমাদের যেটা আছে, আমাদের 6 মাসের উপরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মূলত 6 মাসের বেশি, 6 মাসের আগে মনে হয় আমাদের দাদা এই গ্রুপটাই শুরু করছিলাম, মনে হ্যাঁ হয় 1 বছর। 6 মাসই, আপনার ডিসেম্বরের 25 তারিখ। না, 6 মাস তো হয়েছে, ওইটা তো কথা, হ্যাঁ ওইটার কথা বলতেছি না, আমি বলতেছি হ্যাঁ এই গ্রুপটা
হ্যাঁ আমাদের প্রাইভেট যে গ্রুপটা এটা তৈরি তো করছিলাম মনে হয় হ্যাঁ 1 বছর আগে। আমাদের পাবলিক চ্যানেলের 1 বছর পূর্ণ হতে চলেছে। আমাদের গত হ্যাঁ, বছর জুনেতে আমরা এটা তৈরি হ্যাঁ, করেছিলাম। 1 বছরের মতো হচ্ছে। তা আমাদের কিন্তু ভাই পোর্টফোলিও আছে, আমরা একটা পোর্টফোলিও তৈরি করতেছি। কারণ অনেকে বলে যে পোর্টফোলিও ছাড়া হয় না, পোর্টফোলিও ছাড়া হয় না। তা আমাদের দেখেন আমাদের পোর্টফোলিওতে যে পোর্টফোলিওটা করছি, আমাদের পোর্টফোলিওটা ড্রডাউন, মানুষের কিন্তু ড্রডাউনটা মেইন। আমাদের ড্রডাউন কিন্তু দেখেন, ড্রডাউন আমাদের গেইনের তুলনায় আমাদের ড্রডাউনটা কিন্তু খুবই কম। হ্যাঁ, এবং এইটা বড় কথা না, এটা দেখেন আমাদের যে ট্রেডের যে কোয়ালিটি, ট্রেডের কোয়ালিটিটাও কিন্তু খারাপ না, ঠিক আছে। এখন প্রাণ বুস্টার এফেক্টস নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে পোর্টফোলিও নিয়ে, সমস্যা নাই, তাদের জন্য আমরা মানে সমবেদনা জানাই। কারণ আমাদের অদূর ভবিষ্যতে খুব বড় একটা পোর্টফোলিও আমরা তৈরি করব। এবং আমাদের আরেকটা সার্ভিস আছে, সেটা হলো কপি ট্রেডিং সার্ভিস। অলরেডি 2টা ইনভেস্টর কিন্তু আমাদের এটার সাথে যুক্ত হয়েছে। এখানে দেখেন আমাদের যে ড্রডাউন বা যে মেইনটেনেন্স যে জিনিসটা আছে, সেগুলো কিন্তু এখানে আছে। এবং এগুলো কিন্তু আমাদের তৈরি করা না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি করা না, এটা কিন্তু আপনার লগারিদমের সিস্টেমে কিন্তু এইগুলো সব কিন্তু আপনি ব্রোকারেরটা দেখেন, আপনি ব্রোকারের সার্টিফিকেশনটা দেখেন, তাইলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। আরো মানে ব্রোকার থেকে যে আপনার পোর্টফোলিওটা আসছে আর কি, আমাদের ওই কপি ট্রেডিং এর যে, হ্যাঁ হ্যাঁ, কপি ট্রেডিং এর সার্ভিসের যেটা। না, কপি ট্রেডিং এর দরকার নেই, আপনার মাই ফেসবুকের অ্যাকাউন্টটা দেখলেই হচ্ছে। মাই ফেসবুকের অ্যাকাউন্টটাই ই করা। মানে ওইটা যে ব্রোকার থেকে এই কারণে ব্রোকারের ওইটা দরকার নাই, কারণ এখানে ব্রোকার শো করতেছে তো আপনার, আমার লিভারেজ কত, আমার কি কি অ্যাকাউন্ট, সবগুলো শো করতেছে তো। এখানে সমস্যা নাই, ওইখানে যা দেখাবে ওর চেয়ে আরো সুন্দরভাবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তা আমাদের কিন্তু এইগুলো আছে, বুঝছেন, আমাদের নাই এরকম না। এখন বিষয়টা হচ্ছে অনেকে এরকম প্রশ্ন করে যে আপনার পোর্টফোলিও ছাড়া কিভাবে আপনারা বিশ্বাস করবো, অমুক তমুক। হ্যাঁ, আপনারা কাজ করতেছেন কিনা। তা সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু 6 মাসের উপরে আমরা সার্ভিস দিয়ে গেছি। হ্যাঁ, এবং আমাদের কারেন্ট যে মাস, সেই মাসে কিন্তু প্রায় 2300 পিপের উপরে বা 2000 পিপের মতো কিন্তু আমাদের প্রফিট হয়েছে। এবং এর আগের মাসেও মনে হয় আমাদের এভাবেই প্রফিট হয়েছে, তাই না দাদা? হ্যাঁ, আগের মাসে তো মানে আমরা একদম গ্রস ইউনিট ধরে আমাদের 650 থেকে 700, মানে গ্রস, মানে ওই যে ছোট ইনভেস্টর বড় ইনভেস্টর ধরে। আমাদের হিসাবে কিন্তু আমাদের কোনোবারই 500 পিপসের নিচে কিন্তু আমরা না একবার না দিই। না না না, 500 পিপস তো হওয়ার কথাই না, কারণ 500 পিপসের নিচে হবে কেমনে? গত দিনে একদিনই তো দিছি 350 পিপস। সেটা না, আমি সেটা কথা বলিনি। আমাদের কোনো মাস, এমন কোনো মাস হ্যাঁ যায়নি হ্যাঁ, যে মাসে আমাদের 500 হ্যাঁ পিপের নিচে আমাদের কোনো হ্যাঁ হ্যাঁ এন্ট্রি আছে। সেটাই। এবং আমাদের কি আছে 500 আমি পিপের সেই কথা নিচে বলি। হলে তো আমরা সেটা আপনার কাভারেজ দিয়েই দিচ্ছি, তাই না? এবং আমাদের অনেক গ্রুপ মেম্বারও আছে, তাদেরও তারাও বলতে পারে এই সম্বন্ধে। আমরা কোনো মুখে থেকে বানাই বানাই বলতেছি না। যেমন আমাদের সজীব রায় ভাই আছেন, তারপরে আমাদের লিটু লিটু দাসেন। শিকদার ভাই আছেন, হ্যাঁ, টিটু ভাই আছেন, পুষ্পিতা দি আছেন। এইখানে কিন্তু সবাই কিন্তু জানেন বা কি করেন। আমরা কোনো বানায় বানায় মিথ্যা কথা যে বলবো সেরকম কিন্তু কিন্তু এখানে কিছু নাই। তো আপনাদের যদি কারো কিছু বলার থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। দাদা, হ্যাঁ দাদা বলেন। তখন ভাই, ইমোশন কন্ট্রোলের বিষয়ে কোনো আছে কিভাবে করা যায়? আমি লুজার হওয়ার কারণ একটাই, একটা হচ্ছে কিছু ওভার ট্রেড, ম্যানেজমেন্ট বুঝলেও নিজে করতে পারি না, নিজেকে একদম করতে পারি না। আচ্ছা ইমোশনাল সে বিষয় হয়ে যায় আমার। আচ্ছা আমার লস হওয়ার কারণ একটাই, আমি তো 1 বছর ধরে আছি, কিন্তু ইন্টুরাল লস আছে আর কি একদম। আচ্ছা, এইটা আপনার মনে করেন যে আসলে ইমোশনের যে বিষয়টা আমাকে যদি বলেন, হ্যাঁ, সেখানে আমরা কিন্তু মানুষ হিসাবে ধরেন আমি বা প্রশান্ত দা কিংবা আপনি, আমরা যদি তিনটা ABC হিসাবে চিন্তা করি, তাহলে তিনটা আমাদের মানুষ, আমাদের কিন্তু তিনজনের আলাদা আলাদা সাইকোলজি। তো এখন আমাদের সাইকোলজিক্যাল চিন্তা ভাবনাটা ধরেন, যেমন আপনার যে যেরকম চিন্তা ভাবনা,
যেমন আপনি হয়তোবা একটা জাস্ট ছোট এক্সাম্পল হিসেবে আপনাকে বলতেছি, যেমন আপনাকে একটা হোটেলে নিয়ে যাওয়া হইলো, আমি হয়তোবা হাফ প্লেট আপনার খাবারের মধ্যে আমি হয়তোবা খুশি, কিন্তু আপনার একটা জিনিস হচ্ছে যে আপনি ফুল প্লেটের আপনার হয়তোবা আরো বেশি লাগতে পারে, মানে এটা এক্সাম্পল হিসেবে বলতেছি। আবার প্রশান্ত দা হয়তোবা একটা হাফ প্লেটই ঠিকভাবে শেষ করতে পারলো না। তাহলে আমাদের কিন্তু সক্ষমতাটা এক একজনের এক এক রকম, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কি খেতে আসছি, তাই না? এখন আমার যে বিষয়টা ওই, যেমন প্রশান্ত দা হাফ প্লেট খেয়ে খুশি, আমি এক প্লেট খেয়ে খুশি, আপনার হচ্ছে এক প্লেটের যদি উপরে লাগে তখন কিন্তু সেটা আপনার মনে করেন যে আরেকটা অর্ডার দিতে হবে। তো যেমন প্রশান্ত দা আপনার একটা এন্ট্রি দিল কথার কথা, মানে এটা উপমা স্বরূপ, সে হাফ লট ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে গেল, আমি চিন্তা করলাম আমি ব্রেক ইভেন দিয়ে ফুলটা খাবো, ফুলটা খাইলাম। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি ফুলের বেশি আমার ফুল খেয়ে ফেলছি, আবার আপনার ওই জায়গা থেকে আপনি একটু আছে নিচে নামলো। হ্যালো, আচ্ছা, তো আপনার কথার কথা যে আপনি ফুল প্লেট খেয়ে ফেললেন, মানে ফুল টিপিটা নিলেন, ফুল প্লেট মানে ফুল টিপি। এখন একটু নামার পরেই আপনি আবারও ট্রেড মারলেন, মানে প্রফিট কিন্তু আপনার একটা অ্যানালাইসিসের আন্ডারে আপনার যে প্রফিট সেটা কিন্তু আপনি গেইন করে ফেললেন ফুল টিপি খেয়ে। আপনি আবারও চিন্তা করলেন যে আমার আরো লাগবে। এই যে যে জিনিসটা, এইটা কিন্তু আপনাকে ওভার ট্রেড করাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত আপনার এইটা হচ্ছে প্রফিটেবল সাইড থেকে যে আপনি হয়তোবা অল্পে তুষ্ট হইতে পারতেছেন না, আপনার ইমোশন কন্ট্রোলের প্রথম প্রবলেম হতে পারে এইটা। দ্বিতীয়ত মানে যে মানে ম্যান্ডেটরি জিনিসগুলোর জন্য আপনার এই প্রবলেমগুলো হয় সেটার আমি একটা লিস্টিং বলতেছি। সেকেন্ডলি, এই যে যে আমরা লিস্টটা যে দিছি এটার মধ্যে দ্বিতীয় জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি যদি 100 রাইটও দিতে বলেন আমি 100 রাইট আপনাকে দিব, যে আপনার এগেনস্টে মার্কেট চলে গেছে তারপরে আপনি লস ছাড়তেছেন না। এইটা একটা সবচেয়ে বড় ইমোশন লেস কাজ বা ইমোশনে আচ্ছা, ইমোশন কন্ট্রোল না করার। কন্ট্রোল সম্বন্ধে আমি একটু বলি, বুঝছেন? বলেন। ইমোশন দেখেন, ইমোশনটা কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার, কারণ আপনি যদি একজন সাইকোলজিস্টের কাছে যান, হ্যাঁ, আপনি একজন সাইকোলজিস্টের কাছে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান, তা সে আপনাকে বলবে ইমোশন কন্ট্রোল করতে হবে আপনার নিজেকে এবং আপনার নিজের যে ক্যাপাসিটি, বুদ্ধির ক্যাপাসিটি এইটার অনুযায়ী। তা সেক্ষেত্রে আমরা কিছু টিপস ব্যবহার করতে পারি বা আমরা কিছু জিনিস ব্যবহার করতে পারি, সেগুলো আমি আপনাদের বলি কিভাবে আমরা করতে পারি। যেমন আপনার ইমোশন ঠিক নাই, আপনি একটা ভুল করতেছেন, তাই না? এই প্রশ্নটা কে করছেন একটু বলবেন ভাই? আপনি শব্দটা আমি শুনছেন? সালেমর বলছি টাকা আচ্ছা, থেকে। আপনি করছেন। তাহলে দাদা, আপনার যে ট্রেডিং লাইফের যে আহ, সমস্যাগুলো বা যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো কি একটু বলতে পারেন? আপনার কি কি ভুল হয় সেগুলো যদি একটু বলতেন তাহলে আমার বলাতে আপনার একটা একটু হচ্ছে সুবিধা হতো। লট বেশি নেওয়া, আর একটা হ্যাঁ, হচ্ছে প্লাই ওয়ান বাই টিকে বলছে লস মেনে জোরে নেওয়ার যে বলবেন, হ্যাঁ, মানসিকতা, একটু জোরে হাইপার হয়ে বলবেন। যায়। হ্যাঁ দাদা, শালিমুর ভাই, টেক একটু ওভার জোরে করতে বলেন চাই যদি ফরওয়ার্ড সমস্যা না হয়। ওভারলট দিই। আমি সাউন্ড বাড়াই দিচ্ছি, বলেন, সমস্যা নেই। হ্যাঁ, বলেন। যে অনেক সময় লস হয়ে গেলে আমি আরেকটা লট বেশি ধরে রিকভার করতে গিয়ে আরো বেশি ঢুকে যাই, হুম, এমন অবস্থা হইতে তো অনেক হয়ে গেছে। হুম, মানি ম্যানেজমেন্ট বোঝার আমি অনেক কিছু অনেক আগে থেকে ছিলাম, আছি বাংলাদেশের স্টক মার্কেট আছি, কিন্তু বললাম যে এটা আমি মানি ম্যানেজমেন্ট এগুলো আমল করতে পারি না, সবকিছু নিজেকে করতে পারি না। ওটার কারণে আমার অনেকবার অনেক মানে 30-40 বার ব্যালেন্স ভালো ভালো ইকুইটি লস হয়ে গেছে, আচ্ছা, জিরো হয়ে আমি গেছে। আপনাকে বলি, আপনার আমি এই কথাটা জন্য বুঝতে পারছি। আমি আমার ইমোশনকে আরেকজনের মাধ্যমে এগুলোর জন্য আমি ভালো মেনটেন আমি করছি আর কি। আমি কিছু আমার বলি বিষয়গুলো আপনার। আমাদের প্রথম থেকে আগে থেকে চিনি আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনার জি। বলি, শুনেন। এখন বিষয় হচ্ছে, আপনার যে সমস্যাটা হয়, মনে করেন সাপোজ আপনি হয়তো বা মার্কেটটা দেখতেছেন। দাদা, একটা চার্টে যান, একটা যে কোনো একটা চার্টে চলে যান। লবণ দা, যে কোনো একটা চার্টে চলে যান। হ্যাঁ, এইগুলো তো রিকভার দিতে পারবে না? আচ্ছা, ঠিক আছে।
মনে করেন এই যে মার্কেটটা নামছে, ঠিক আছে, এইটা আমাদের একটা সাইকোলজি বা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ, আমরা সাইকোলজিক্যাল ট্র্যাপের মধ্যে পড়ি। আমি বলি আপনাদের, যেমন দেখেন এইখানে যে মার্কেটটা আমাদের যে দেখতেছি, এই মার্কেটটা দেখেন একটা আপট্রেন্ড মার্কেট ছিল। এখন আপট্রেন্ড মার্কেট থাকাকালীন সময় আপনি মনে করলেন যে এইখান থেকে মার্কেট যে ডাউন হয়েছে, মার্কেট ডাউন হয়েছে, মনে করেন পড়ছে, অনেক পড়ে গেছে, মার্কেট এখন উঠবে, এই চিন্তা করে মারলেন বাই। কিন্তু গেল কি, আপনার যেহেতু ডাউন ট্রেন্ডে মার্কেট লসের দিকে যাচ্ছে, আপনার সেই মার্কেটে আপনি কি করছেন, যখন আপনার ওইটা লসে যাচ্ছে আপনি আবার মারছেন, আবার রিএন্ট্রি মারছেন। রিএন্ট্রি মারার পরে দেখলেন ওইটাও লস যায়, হ্যাঁ লস যাচ্ছে, আপনি ওইখানে কি করছেন, আপনি ওইখানের থেকে আপনি মার্টিঙ্গেল করে ফেললেন বা আপনি ওভারলট নিয়ে নিলেন। হ্যাঁ, যে আমি 2টা এন্ট্রি আমার লসে যাচ্ছে বা 3টা এন্ট্রি আমার লসে যাচ্ছে, তা 4th নাম্বার এন্ট্রিতে আমার অবশ্যই প্রফিট হবে। ঠিক আছে, তাহলে এই হিসাব করে আপনি কি করলেন, এইখান থেকে আপনি বড় লটে একটা মাইন্ড নিলেন যে এইখান থেকে যেটুকু রিকভার দেবে, হ্যাঁ বড় লটে মানলে আমার ওই সম্পূর্ণ আমার রিকভার হয়ে আমারটা প্রফিট হয়ে যাবে। এই কাজ আমরাও করি, ঠিক আছে, এই কাজ যে আমরা করি না এটা ভুল, এটা আমরা করি। তাহলে এইটা একটা বদ অভ্যাস, ঠিক আছে, এইটা একটা বদ অভ্যাস। আর জিনিসটা হচ্ছে কি, আপনি ওভারলট যখন মারবেন, ওভারলট মারলে আপনার অবশ্যই ব্যালেন্সটা মনে রাখতে হবে যে আপনার ব্যালেন্সটা কিরকম আছে। তাহলে সেই ব্যালেন্সটা যদি আপনার অল্প হয়, সেখানে আপনি যখনই বড় লট মারবেন আপনার ব্যালেন্সটা কিন্তু নাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার সত্যি ইমোশনটা কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ব্রোকারে বা যেখানে ট্রেড করেন ওইখানে লিভারেজটা কমাই নেবেন। তাতে কি হবে, আপনি শত চাইলেও আপনি বড় লট নিতে পারবেন না, বা আপনার একটা নির্দিষ্ট মার্জিন পর আপনার ওই ট্রেডটা অটোমেটিক কেটে যাবে। ঠিক আছে, যেমন আপনার যদি $100 ব্যালেন্স হয়, এখন আপনি মনে করেন 1:30 লিভারেজ নিছেন বা 1:50 লিভারেজ নিছেন, আপনি কিন্তু একটা ফিক্সড লটের বাইরে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না, একটা ট্রেডের বাইরে আপনি কিন্তু ট্রেড ওপেন করতে পারবেন না। হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট মার্জিন পরে আপনার ওভারঅল আপনার ওই ট্রেডটা যে অনেকক্ষণ ধরে থাকবে এমন না, আপনার একটা নির্দিষ্ট মার্জিন পরে কিন্তু আপনার অল ট্রেড ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যদি আপনি করতে না পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, একেবারে না পারেন, হ্যাঁ একেবারে অপারক, যে আপনার দ্বারা হয় না, মনে করেন হাত চুলকায় বসে থাকলে আছেন, একটা ট্রেড না করতে পারলে আপনার মন যাচ্ছে না। ঠিক আছে, এরকম পর্যায়ে যদি আপনি ট্রেড করতে যান, ভাই মানুষের মন, আমরা রোবট না, আমাদের ভুল হইতেই পারে। তাহলে আপনার কি হবে, সেই সময় আপনি লিভারেজ কমাই দিবেন আপনার ব্যালেন্সের, তাহলে দেখা গেল একটা দুইটা শিওর শট মারবেন, আপনার সেই এন্ট্রিতে আপনি প্রফিট নিয়ে বেড়ে চলে যাবেন, সেই কথা আলাদা। কিন্তু আপনি ভুল করলে ভাই আপনি লিভারেজটা কমাই নিবেন। হ্যাঁ, বারবার যদি ভুল করেন আপনি লিভারেজ কমাই নিবেন, লিভারেজ কমাই নিলে মোটামুটি ই হয় না। এবং আমাদের ইউএস এর যদি হিসাব করেন, ইউএস এর কোন ক্লায়েন্ট বা ইউএস এর কোন ক্লায়েন্টে ওরা কিন্তু 30 লিভারেজ বা 50 লিভারেজের উপরে ওরা কিন্তু লিভারেজ দেয় না। ঠিক আছে, ইউএস এর কোন ক্লায়েন্টকে ওরা 30 বা আপনার 50-র উপরে ওরা লিভারেজ দেয় না, বেশিরভাগ 30 লিভারেজ দিয়ে ওরা দেয়, প্রিফার করে, বুঝছেন। এইটা কিন্তু আমাদের একটা মানতে হবে। এখন আর একটা বিষয় আছে, আপনার ঘন ঘন এন্ট্রি দেওয়া, ট্রেড সেশন বাদ দিয়ে আপনি ট্রেড করা, তারপরে মনে করেন আরো আদার্স যে জিনিসগুলো বদ অভ্যাসগুলো আছে, যে মনে করেন আমার কাছে ছিল। হ্যাঁ, মনে করেন হঠাৎ করে মন চাইছে দিই একটা ট্রেড, কি হয়েছে, $5 লস হলে হোক, এই যে চিন্তা, এই চিন্তা করে অনেকে ট্রেড করে। তারপরে অনেকে চিন্তা করতেছে যে এই তো সাপোর্ট রেজিস্ট্যান্সে গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স মানেই সাপোর্টে গেলে আমি দিব বাই এবং রেজিস্ট্যান্সে দিব সেল। হ্যাঁ, এসএমসি তে কি করে, এসএমসি তে করে হলো যেই দেখে অর্ডার ব্লকে গেছে, অর্ডার ব্লক তৈরি হয়েছে, হ্যাঁ, বা মনে করেন একটা আপনার তৈরি হয়েছে, লিকুইডিটি খাইছে, হ্যাঁ, লিকুইডিটি খাওয়া মানে বাই, কিন্তু লিকুইডিটি খাওয়ার পরে দেখা গেল আবার মার্কেট ডাউন হয়েছে। তাহলে মার্কেটের প্রপার ডিরেকশন না দেখে ট্রেড করা, এইগুলো করা যাবে না। হ্যাঁ, এবং এই যে সমস্যাগুলো, যে ভুলগুলো আপনি বারবার করতেছেন, আপনি কিন্তু জানেন, আমার কাছে বলা লাগবে না, আপনি নিজেই জানেন আপনি কি কি ভুল করতেছেন। ঠিক আছে, একজন ট্রেডার হয় সে কিন্তু নিজেই জানে যে সে এক্সাক্ট কি ভুল করতেছে। হ্যাঁ, সে কি এক্সাক্ট কি ভুল করতেছে। এখন যদি আপনি সেগুলো কন্ট্রোল করতে চান, আপনি সেগুলো খাতায় লিখবেন, একটা পৃষ্ঠায় লিখবেন, লিখে কি কি ভুল করতেছেন, আপনি যে জায়গায় ট্রেড করেন ওই জায়গায় আপনি সাজায় রাখবেন।
বা আপনি কোনো কিছুতে আটকে রাখবেন, এবং ট্রেড করার আগে ট্রেডে যখন বসবেন আগে 5 বার ওইটা পড়বেন, পড়ে তারপরে আপনি একটা এন্ট্রি খুঁজবেন। আপনার দেখবেন এইটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আপনার এরকম করলে মেবি আপনার এই ভুলটা হবে না। আর যদি তারপরেও ভুল করেন ভাই, তাহলে কি বলবো, তাহলে আর কিছু বলার নাই। মানে আমি যেটুকু জানি বা যেটুকু বললাম এইভাবে করবেন। আর যদি তাও না পারেন, হ্যাঁ, তারপরে যদি না পারেন তাহলে হাড় হিম করা যে ফ্রিজের পানি, হ্যাঁ, হাড় হিম করা ফ্রিজের পানি দিয়ে গোসল করে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন। অবশ্যই এটা শীতকালে বললে ভালো হইতো, বুঝছেন? হ্যাঁ, তাহলে দেখবেন যে ওই অযথা ট্রেড করার ইচ্ছা আর থাকবে না। মানে এটা মজা করে বললাম। আপনার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আপনি মার্কিং করবেন, এবং সেই মার্কিং করে ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেটা যেভাবে হোক। সেটা হয় আপনার দেয়ালে টানায় রাখেন, বা আপনার ট্রেডিং যে জায়গা সেই জায়গায় আপনি রাখেন, বা আপনি যেটা মুখস্থ করেন সেটা করে ওই একই ভুল বারবার করবেন। হ্যাঁ, আপনার একই ভুল বারবার করবেন না। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স এইগুলাতে ট্রেড করা, সাপ্লাই ডিমান্ডে ট্রেড করা, এটা ইজি, কিন্তু আপনি প্রপার কনফিডেন্স রাখবেন। মিনিমাম আপনার 2-3টা কনসেপ্ট বা 2-3টা ই ছাড়া, হ্যাঁ, 2-3টা মানে কনফার্মেশন ছাড়া আপনি কখনো একটা ট্রেডে যাবেন না। একটা ট্রেডে যাইতে গেলে মিনিমাম 2-3টা কনফার্মেশন থাকা লাগবে। ঠিক আছে, এইভাবে করেন, দেখেন ইমোশন কন্ট্রোল হবে। আর ইমোশন কন্ট্রোল করা দেখেন বেশি একটা কঠিন না। হ্যাঁ, কারণ আমরা একবার ইমোশন কন্ট্রোল করতে পারলে এফআরএক্স থেকে আপনি লস খুব কম করবেন ভাই। হ্যাঁ, এখানে প্রফিটের সংখ্যাই বেশি। আপনি যদি এটা কন্ট্রোল করতে পারেন আপনার প্রফিটের সংখ্যাই বেশি, আর আপনি যদি এটা কন্ট্রোল করতে না পারেন এর লসের সীমা নাই। হ্যাঁ, বা ভিটা বাড়ি যা আছে সব বন্ধক দিয়ে দেবেন, তারপরে কিন্তু ফরেক্স থাকতে পারবেন না। এই একটা কথা আমি বলে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা যারা পেশা, এটার পেশা হিসেবে নিয়েছি তাদের কাছে কিন্তু এক প্রকার এটা নেশা। যেটা পেশা সেইটা এমন ভাবে করতে হবে যে প্রফেশনালি ভাবে করতে হবে। যদি করতেই হয় প্রফেশনালি করতে হবে। আমার কথা চিন্তা করেন, আমি কিন্তু সরকারি চাকরির জন্য বই পড়তেছি এবং কিন্তু শুধুমাত্র এই ফরেক্সটাই করতেছি, এছাড়া কিন্তু আমার কোনো আউট ইনকাম নাই। বুঝছেন, আমার অন্য যে কাজ করার যে সেটা কিন্তু আমার না। আমার কিন্তু এই দুইটা, একটা হলো সামাজিক মর্যাদা রক্ষার কারণে আমি ওইটা চেষ্টা করতেছি, যদি হয়, চাকরির বয়স আছে, যদি পড়ি তাহলে কি হয়। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো আমার হাত খরচ চালানোর জন্য, আমার নিজের চলার জন্য আমার কিন্তু ফরেক্সটা এখন পেশা হিসেবে নিতে হচ্ছে। তাহলে আপনি যদি পেশা হিসেবে নেন অবশ্যই এইটার মেইনটেন্স আপনার করতে হবে। আপনি এটা মেইনটেন্স যদি করতে না পারেন, আপনার সাইকোলজি যদি ঠিকঠাক করতে না পারেন, সবার প্রথমে যে ট্রিটমেন্টটা দরকার, এইখানে স্ট্র্যাটেজি কিচ্ছু নাই, কিচ্ছু না। এখানে স্ট্র্যাটেজি কিচ্ছু না, আমি একেবারে অর্ড করে বলতেছি, এখানে কিচ্ছু না। আপনার ট্রেডিং স্টাইল আপনার 10%, নিজের নলেজ পাওয়ার 10%, 80% কাজ করে কিন্তু সাইকোলজি। আপনার সাইকোলজি ঠিক থাকবে, আপনি নর্মাল একটা থিওরি দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে আপনি যতই শেখেন না কেন আপনি প্রফিট করতে পারবেন না। বুঝতে পারছেন ভাই? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যালো, প্রশ্ন নেই ভাই, প্রশ্ন নেই। আমার কথা কি রাগ করলেন? কোনো কথা না না, যদি হ্যাঁ, না এগুলো তো অনেক আপনি আমি অনেক আগে থেকে আপনাদের জানি শুনি, শোনেন, আপনারা রাগের শুনছি নাম শুনছি। লক্ষ্মী, বুঝছেন? আপনি এটা রাগ করেন আর যাই করেন, এই যেগুলো যে কথা বললাম এইগুলো মানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি লস করবেন না, উল্টো আপনি গেইন করবেন। আর সাইকোলজি ঠিক হবে। হ্যাঁ, সাইকোলজি ঠিক না হলে কি করবেন, এক কথায় আপনি লিভারেজ কমায় রাখবেন ফার্স্ট অল। তারপরে হলো আপনি যে ভুলগুলো করেন সেই ভুলগুলো বারবার আপনি না করার জন্য আপনি কি করবেন, সেগুলো নোট করবেন, এবং নোট করার জিনিসগুলো আপনি আপনার কাছাকাছি জায়গায় লিখে রাখবেন বা মুখস্থ করে রাখবেন। দরকার হলে যতবার ট্রেড করতে বসবেন ওইটা 5-6 বার 10 বার করে পড়ে তারপরে আপনি ট্রেড করতে বসবেন, যাতে ওই ভুলগুলো না করেন, আপনার খেয়ালে থাকে। এইভাবে আপনি 3টা মাস বা 4টা মাস ট্রেড করেন, করে তারপরে আমরা বললেন যে
দাদা আপনি বলছিলেন যে আমার এটা যাবে কি যাবে না, ঠিক আছে, এর ভালো ট্রিটমেন্ট আপনাকে কেউ দিতে পারবে না, না, বুঝছেন? এখানে তো প্রায় সব কথা বলে ফেলছেন, একদম হ্যাঁ, চমৎকার কথা বলে ফেলছে। এইটা এইগুলো বুঝতে কারণ হবে, এগুলো কারণ ভাই মানতে একটা পারবেন না। জিনিস, একটা জিনিস চিন্তা করবেন, আমরা কেউ কিন্তু সাইকোলজিক্যাল মানে ডক্টর না, ঠিক আছে, সাইকোলজির যে ডক্টর সেটা কিন্তু আমরা কেউ না। তাহলে সেক্ষেত্রে আমাদের ডক্টরও সাইকোলজির যে বিষয়গুলো আছে, আপনি কখন সাইকোলজিক্যাল মানে সমস্যার মধ্যে পড়বেন, যখন আপনার আহ, কোনো একটা সমস্যা নিয়ে আপনার বারবার আপনার আপনাকে আঘাত করবে, আপনি একটা জিনিস বারবার ভুল করতেছেন, এক প্রকার মানসিক রোগীর মতো যখন পড়ছেন, তখনই কিন্তু আপনার ওই ট্রিটমেন্টটা দরকার। ঠিক একই রকম ভাবে ফরেক্সেও যদি আপনি এটা করতে চান, এইটা হলো বেস্ট ট্রিটমেন্ট, এইটার পরে আর কোনো ট্রিটমেন্ট নাই, বুঝছেন? কারণ আমরা সবাই অ্যাডাল্ট এখন, না এরকম সব নাই যে আমরা এখন মনে করেন 19-এ পড়ি না বা 7-8-এ পড়ি না, যে আমাদের এখন পিঠে পিঠে মনে করেন ঠিক করতে হবে, এই তুই স্টপ লস দিস নি কেন, দে বাড়ি। হ্যাঁ, এরকম বাড়ি দেওয়ার লোক নাই ভাই আমাদের। হ্যাঁ, উল্টো আপনি যদি কাউরে বলেন, যে আপনার ওয়াইফকে যদি যাই বলেন, হ্যাঁ আমি লস করছি আজকে $200, কবে ওই ছাতার মাথা ছাড়ো, কারণ ওতে খালি লস হয়, সংসার কিছু আসে না, বলতেই পারে না। মা বাবার যদি বলেন, সে বলবে যে কি কাজ এখন করি, আমি কিছুদিন খালি লস করিস। একটু রেস্ট নিতে যাচ্ছি, দেখি হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, না, আমার কথা বুঝতে পারছেন? মানে আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা করে, ঠিক করে তারপরে আমার ট্রিট করতে হবে। এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ট্রিট করতে গেলে ওই যেটা বললাম, ওই নোট করে আপনি নেবেন। এবং আপনি যদি লট যদি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে আপনি লিভারেজটা কমায় নেবেন। হ্যাঁ, আপনার 1000 ব্যালেন্স আছে, তাতে কি হয়েছে, আপনি 1:50 নেবেন। 1:50 মানে আপনার, আপনি লস করবেন যা 50 মতো লস করলে আপনি আপনার ওই অ্যাকাউন্টটা অলরেডি আপনার অটোমেটিক ক্লোজ করে দেবে, আপনার তো লস নাই আছে। হ্যাঁ, আর ডেইলি একটা টার্গেট রাখবেন, ওই টার্গেটের বাইরে আপনারা যাবেন না, প্রফিট হলেও ওই টার্গেটের মধ্যে, লস হলেও ওই টার্গেটের মধ্যে, পরের দিন দেখবেন আরো ভালো পজিশন পাবেন, ঠিক আছে? এইভাবে ট্রেড করুন ভাইয়া, দেখবেন আপনার সাইকোলজি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক আচ্ছা, কথা বলবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সমস্যা নেই। মিশেল মাহমুদ কিছু বলতে চান? আম, আহ, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং এ ন্যূনতম কত টাকা বা ডলার নিয়ে ডিপোজিট করতে হয়, কি করলে ভালো হয় আর কি? আচ্ছা, এটা এইখানে না। বিষয় হচ্ছে কি, ফরেক্সে ব্রোকার ভেদে, হ্যাঁ, ব্রোকার ভেদে আপনার কোনো ধরাবাঁধার নিয়ম নাই। যেমন আপনি $5 থেকে শুরু করে আপনার যত সামর্থ্য আছে সেই পরিমাণ আপনি ডিপোজিট করতে পারেন। এখন বিষয় হচ্ছে ফরেক্সটাকে আপনি কিভাবে নেবেন, ফরেক্স বিজনেসটা কিভাবে নেবেন, এটা কি আপনি হাত খরচ করার জন্য নিবেন, বা সংসার চালানোর খরচ হিসাবে নেবেন, নাকি আপনি এটা প্রফিট করার জন্য নিবেন? এটা 3 ভাবে করা যায়। একটা হলো যদি আপনি হাত খরচ হিসাবে নেন, তাহলে $100-200 আপনার এনাফ, $100-200 আপনার হাত খরচটা হয়ে যাবে। যদি আপনি মনে করেন হালকা একটু প্রফিট করা, মনে করেন আপনার সংসার খরচ চালাবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার 1000 বা $2000 যদি নিয়ে আপনি ট্রেড করেন, তা আপনার সংসার খরচটা, আমি মনে করি যে আমাদের এরকম মানে রিচ ফুল আমরা এখনো হয়ে পারি নাই, যে আমাদের $100-200 আমাদের সংসার খরচ লাগে, বুঝছেন? যে আমাদের মিনিমাম যে বাজার খরচটা, যেটা আমি সংসার খরচ মানে বাজার খরচটার কথা বলছি, আমি অন্য কিছু বলি নাই। যেমন বাজার খরচটা মনে করেন আমরা 13,000-14,000 টাকা তো আমরা মাসে বাজার খরচটা ওইটা যদি পাই, এরপরে তো আমার বাজার খরচটা করার দরকার নেই আছে। না। আচ্ছা, যদি আপনি বাজার খরচটার কথা বলেন, তাহলে 13,000-14,000 টাকা আপনার কাছে এনাফ। সেক্ষেত্রে আপনি $1-2,000 যদি আপনি ডিপোজিট করেন, এনাফ। আর যদি আপনি প্রফিটের জন্য চিন্তা করেন, তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা সিম্পলি একটা ব্যবসা করতে গেলে, সিম্পলি একটা ব্যবসা করতে গেলেও কিন্তু মানুষ 5-6 লাখ টাকা ডিপোজিট করে, ঠিক আছে? তাহলে ফরেক্সে হুম। আপনি যদি প্রফিটের কথা যদি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 5 লাখ 10 লাখ এরকম ডিপোজিট করতে হবে। এবং এরকম করে আপনি যখন ট্রেড করবেন, তখন আপনার প্রফিটটা প্রফিটের মতো হবে, বুঝছেন? মানে 300, 400, 500 এরকম ডলার আপনার প্রতি মাসে আসবে। আর যদি আপনার মনে করেন মানে সিম্পল সংখ্যা খরচ যদি চালাতে চান, সেক্ষেত্রে $1-2,000 এনাফ,
হাত খরচের জন্য হলে 1000-এর নিচে যত নেন, এটা এটা দিয়েও অনেকে দেখবেন যে বাজার খরচ চালাই নিয়ে যায়। আপনি যদি সিম্পলি $500 নেন, $500 অনেকে আছে যে মাসে $100-200 ডিপোজিট মানে প্রফিট করে, বুঝছেন? হ্যাঁ, বাইনারি ট্রেডিং আর হচ্ছে ফরেক্স ট্রেডিং এর পার্থক্যটা কি? জি জি জি, বাইনারি ট্রেডিং আর হচ্ছে ফরেক্স আপনার ট্রেডিং এর কি কথাটা আমি শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে উনি বলেন। বলছে যে বাইন্যান্স ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং এর মাঝে আপনার পার্থক্যটা কি? ও আচ্ছা, বাইন্যান্স ট্রেডিং দেখেন, বাইন্যান্স ট্রেডিং যে জিনিসটা, বাইন্যান্স ট্রেডিং কিন্তু দুই রকমের হয়। ওইখানে কিন্তু আপনার স্পট ট্রেডিং আছে এবং আপনার আপনার মনে হয় কয়েন কয়েন হিসাবে ফিউচার ফিউচার যে ট্রেডিং গুলো সেগুলো আছে। এখন বিষয় হচ্ছে সেখানে বাইন্যান্স, স্পট আর হচ্ছে ফিউচার ভাই। হ্যাঁ, আপনার ফরেক্স এর মধ্যে ডিফারেন্স হলো, ফরেক্সে আপনার স্পট ট্রেডিং বলতে গেলে ওইভাবে হয় না। এইখানে আপনার সরি, এইখানে স্পট ট্রেডিং হয়, আপনার ফিউচার ট্রেডিং এখানে হয় না। এখানে হলো কারেন্সি ট্রেডিং হয়, আপনার গোল্ড বা মেটালস ট্রেডিং হয় এবং শেয়ার। ভাই আমি একটা প্রশ্ন করতাম। জি বলেন। ওই কিছুক্ষণ আগে যে ভাই প্রশ্ন করতে, বাইন্যান্স ট্রেডিং আর ফরেক্স এটার মধ্যে দুটাই আলাদা, কিন্তু আমি একটা প্রশ্ন করতাম যে ফরেক্স এর মধ্যে কোন ব্রোকার নিলে ভালো হয়? দেখেন, ফরেক্স এর মধ্যে কোন ব্রোকার নিলে ভালো হয়, এখন এইটা যদি আমি আপনাকে একটা সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করি আপনার কাছে, হ্যাঁ, যে জি আপনার ব্যাংকে মনে করেন আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, তাহলে জি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি কি দেখবেন? আপনি কি ব্যাংকের সুবিধা দেখবেন না আপনার সুবিধা দেখবেন? আমার সুবিধা দেখুম এবং ব্যাংক কোনটা ভালো এটা দেখবো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ফরেক্স এর মধ্যে ব্রোকার অনেক ব্রোকার আছে। এখন এইখানে হলো আপনি যখন এবুক টাইপের ব্রোকারে যাবেন, এবুক ব্রোকারে, হ্যাঁ, এবুক ব্রোকারে গেলে আপনি কিছু অসুবিধা পাবেন। ফার্স্ট অল আপনি কিছু অসুবিধা পাবেন এবুক টাইপের ব্রোকারে গেলে। প্রথম যে অসুবিধাটা পাবেন সেটা হলো এবুক টাইপের ব্রোকার আপনাকে কখনো সফট ফ্রি করবে না, ঠিক আছে? এবুক টাইপের ব্রোকার আপনাকে কখনো সফট ফ্রি করবে না। দ্বিতীয় যে অসুবিধাটা পাবেন সেটা হলো আপনাকে লিভারেজটা কম দেবে, বুঝছেন? এবুক টাইপের ব্রোকার গুলো লিভারেজ কম আপনাকে দিতে হয়। লিভারেজ কম দেবে। আমি হ্যাঁ, কিন্তু লিভারেজটা কম। আমি একনেক্স ব্যবহার করি 1 বছর হয়েছে। এক্সনেস একেবারে থার্ড ক্লাস একটা ব্রোকার আমার কাছে। এটা আপনার রাগ হইলেও কিছু করার নাই। এক্সনেস একেবারে থার্ড ক্লাস মার্কা ব্রোকার, ওইটার থেকে যদি পারেন বেড়ে আসবেন, কারণ এই ব্রোকারের মতো খারাপ ব্রোকার আমি দেখি নাই। কারণ এর